আসসালামু আলাইকুম। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? শেয়ার দেখা কি যাচ্ছে হচ্ছে ভাই, দেখা সবার যাচ্ছে ভাই। পিসিতে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে ক্লাসটা শুরু করি। আচ্ছা, সবাই একটু পার্সোনালি মিউট রাখি। যখন কোশ্চেন করব তখন শুধু আনমিউট করে কোশ্চেন করবেন, তাহলে আমার মনে হয় সাইড সাউন্ড গুলো আসবে না। ভাইয়েরা সবাই একটু মিউট করে দেন আপনারা। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটি শুরু করি। আজকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর উপর ক্লাস হবে। তো আমি ক্লাস পরিচালনা করব। আমি মাসুম মেহেদী, এক্সিকিউটিভ ট্রেনি, মেকানিক্যাল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে কর্মরত আছি। তো আমাদের ড্রয়িং এ যে সকল বিষয়গুলো কভার করব আমরা, সেগুলো হচ্ছে অর্থোগ্রাফিক ড্রয়িং। অর্থোগ্রাফিক ড্রয়িং এর প্রথম বিষয়ে যেগুলো আসবে সেগুলো হচ্ছে কনসেপ্ট অফ অর্থোগ্রাফিক প্রজেকশন, মেথড অফ প্রজেক্টিং ভিউজ, ফার্স্ট অ্যাঙ্গেল, থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন কনসেপ্ট, front, top, left hand side, right hand side, rear and bottom views, line scaling, dimensioning and positioning of views, এবং এক্সাম্পল হাউ টু ড্র, অর্থাৎ এক্সাম্পলের মাধ্যমে কিভাবে ড্রয়িং করতে হয় সেগুলো আমরা দেখব। সবাই কি শুনতে পাচ্ছেন? একটু কয়েকজন রেসপন্স করলে ভালো হয়। জি ভাই, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের সেকশনাল ড্রয়িং এ আমরা যে কনসেপ্ট গুলো কভার করবো সেগুলো হচ্ছে সেকশনাল ড্রয়িং এর কনসেপ্ট, হেডলাইন, টাইপস অফ সেকশনস, পার্ট নট সেকশন, সেগুলো রিপস, লাক্স, ওয়েবস এ যে সেকশন লাইন হয় না এবং কোন ক্ষেত্রে হবে সেগুলো আমরা দেখবো। বাইসেক্টিং অবজেক্ট এবং সুইটেবল সেকশনাল ভিউ ড্রয়িং, এবং এক্সাম্পলের মাধ্যমে আমরা সেগুলো ক্লিয়ার করব। এই দুই টপিক অর্থাৎ অর্থোগ্রাফিক ড্রয়িং এবং সেকশনাল ড্রয়িং পরীক্ষায় বেশি এসে থাকে। তো আমরা এই দুটোতেই একটু বেশি সময় আমরা কভার হবে। তাছাড়া অক্সিলারি ভিউ এখন পর্যন্ত পরীক্ষায় আসেনি, তবু আমাদের এই বিষয়গুলো দেখতে হবে। অক্সিলারি ভিউ সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তাছাড়া রিসেন্ট কিছু পরীক্ষায় আইসোমেট্রিক ড্রয়িংও আসতে দেখা যাচ্ছে। তো আমরা আইসোমেট্রিক ভিউ এর কনসেপ্ট এবং বক্স মেথডে কিভাবে আইসোমেট্রিক ড্রয়িং করতে হয় সেগুলো এক্সাম্পলের মাধ্যমে দেখব। তাছাড়া যেহেতু এখন কোশ্চেন প্যাটার্ন ভিন্ন হচ্ছে এবং নতুন নতুন ড্রয়িং আসছে, তো সেক্ষেত্রে মিসিং ভিউ কনসেপ্ট আমাদের জানা দরকার এবং কিভাবে ড্র করতে হয় সেগুলো আমরা দেখব। এবং কয়েকটি পরীক্ষাতে ভলিউম এবং ওয়েট মেজারমেন্ট সংক্রান্ত প্রশ্ন এসেছে। তো একদম শেষে আমরা এই বিষয়গুলো দেখার চেষ্টা করব। তো আজকে মূলত আমরা ফোকাস করব হচ্ছে অর্থোগ্রাফিক ড্রয়িং এর উপরে। তাহলে অর্থোগ্রাফিক ড্রয়িং সম্পর্কে শুরু করি। কনসেপ্ট অফ অর্থোগ্রাফিক প্রজেকশন। আচ্ছা, লেকচারে বেশ কিছু কথাবার্তা বাংলা ইংরেজি মিলিয়ে আছে, তো আমি মূলত বাংলায় এক্সপ্লেন করার চেষ্টা করবো আপনাদের, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ভাই, ভিডিওটা বন্ধ করে দেন। ওকে। তো অর্থোগ্রাফিক প্রজেকশন বিষয়টা কি? তো যে কোনো একটি থ্রি ডাইমেনশনাল অবজেক্টের যখন আমরা কোনো একটি প্লেনে সেই আলোক রশ্মিগুলো পড়ে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ভার্টিক্যাল প্লেন আছে।
তো এই ভার্টিক্যাল প্লেনের জন্য আমরা এখানে একটা 3 ডাইমেনশনাল একটি সিম্পল অবজেক্ট দেখতে পাচ্ছি। তো এই অবজেক্টটির থেকে যখন আলোক রশ্মি এই প্লেনে পড়বে, তখন এইখানে ওই আলোক রশ্মিগুলো যে শেপ তৈরি করি সেটাই মূলত প্রজেকশন। তো আমরা ড্রয়িং পারি মোটামুটি সবাই আলহামদুলিল্লাহ, কিন্তু বেসিক থেকে আমি জিনিসগুলো হালকা পাতলা আলোচনা করে গেলে আমাদের পরবর্তীতে কঠিন ড্রয়িং গুলো বুঝতেও সহজ হবে, এই জন্য আমি একদম বেসিক থেকে শুরু করছি। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে হ্যাচ লাইন অর্থাৎ পারপেন্ডিকুলার কিছু লাইন আমরা দেখতে পাচ্ছি। তো এই আহ, আমরা আমাদের চোখে যে তিনটি দেখা যাচ্ছে, অর্থাৎ আহ, অর্থাৎ হচ্ছে এই যে এইখানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে এইটুক যদি আমরা দেখি, তাহলে এইটুকের যদি আমরা আলোক রশ্মিগুলো পেছনের দিকে যায়, তাহলে এই ভার্টিক্যাল প্লেনটিতে এরকম একটি শেপ তৈরি করে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের এই প্রজেকশন, এখানে যেটা বোঝানো হয়েছে। তো এই প্রজেকশনটি যে শেপটি তৈরি করে, সেটা এখানে এই ডায়াগ্রামে কিন্তু দেখানো দেখানো হচ্ছে যে প্রজেকশনটি একটি 3 ডাইমেনশনাল থেকে 2 ডাইমেনশনাল, যে আলোক রশ্মিগুলো পড়ার পর পতিত হওয়ার পর যে 2 ডাইমেনশনাল শেপটি তৈরি হয়, সেটি আমরা মূলত দেখতে পাচ্ছি। অর্থোগ্রাফিক প্রজেকশন বলতে মূলত এটি বোঝানো হয় যে যখন কোনো 3 ডাইমেনশনাল অবজেক্টের কোনো একটি লাইন থেকে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা লক্ষ্য করি যে এখানে এই লাইন, তারপরে হচ্ছে আমাদের এই যে ভার্টিক্যাল লাইন, অর্থাৎ এই লাইন, এরপরে হচ্ছে আমাদের যে হরাইজন্টাল লাইন। তো এই লাইনগুলোর প্রত্যেকটি পয়েন্ট থেকে যখন রে অফ সাইট অর্থাৎ আলোক রশ্মিগুলো যখন আমাদের এই প্লেটে পড়ছে, তখন যে শেপ তৈরি করছে সেটি মূলত প্রজেকশন হয়। এবং এই প্রজেকশন সবসময় 3 ডাইমেনশনাল থেকে 2 ডাইমেনশনাল হয়। এর জন্য কারণ আমরা যে প্লেন টি কনসিডার করছি সেটি হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল। তো মেথড অফ প্রজেক্টিং ভিউজ, তো এক্ষেত্রে আমরা দেখছি যে আমাদের ভার্টিক্যাল প্লেন এবং হচ্ছে হরাইজন্টাল প্লেন। তো আমাদের সব সময় ভিউ হবে প্লেন, যে অবজেক্টটি সেই অবজেক্টটির সামনে ঠিক প্যারালাল। অর্থাৎ আমরা যদি এখান থেকে দেখি, অর্থাৎ যদি অবজারভার এখানে থাকে, যদি অবজারভার এখানে থাকে তাহলে ঠিক আহ, আলোক রশ্মিগুলো ওই প্লেনে ঠিক সোজাভাবে গিয়ে পড়বে। তো এখান থেকে যদি আমরা দেখি, এই পাশ থেকে যদি আমরা দেখি, এই পাশ থেকে যদি দেখি, তাহলে আলোক রশ্মিগুলো এই প্লেনে গিয়ে পড়ছে এই অবজেক্টটির এই সাইডের জন্য, অর্থাৎ এই পাশটি, এখানে গিয়ে পড়ছে আলোক রশ্মি। আবার যদি উপর থেকে দেখি, আমরা অ্যাবাভ থেকে যদি দেখি, তাহলে কিন্তু আমাদের এই উপরের পোর্শনটুকু পড়বে নিচে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা একটি অবজেক্টের যতগুলো পৃষ্ঠ হয়, অর্থাৎ একটি 3 ডাইমেনশনাল অবজেক্টের টোটাল 6 প্লেন হয়, অর্থাৎ 6টি তল। এই 6টি তলকেই মূলত আমরা কি করতে পারি, এর প্রজেকশন নিতে পারি 6টি তলে। তো সেই হিসেবে আমাদের টোটাল ভিউ আসতে পারে ফ্রন্ট ভিউ, টপ ভিউ, লেফট হ্যান্ড সাইড ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ, বটম ভিউ, এবং হচ্ছে আমাদের ব্যাক সাইড বা রেয়ার সাইড ভিউ। তো এভাবে মূলত প্লেনে আমরা কি করি, এই আলোক রশ্মিগুলো পড়ার পর যে শেপ তৈরি করি সেটাই মূলত হচ্ছে প্রজেকশন। তো এই ক্ষেত্রে আমরা টোটাল দুইটি আলাদা আলাদা চিত্র দেখতে পাচ্ছি। এখানে আমি একটু পরে এক্সপ্লেন করব যে দুইটি আলাদা চিত্রের মানে সিগনিফিকেন্সটি কি। এখানে আমি জাস্ট বলে রাখি, এই অংশটুকু হচ্ছে আমাদের ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের জন্য, অর্থাৎ এইটুকু হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের জন্য। আর এখানে হচ্ছে আমাদের থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের জন্য। আমরা মোটামুটি জানি যে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে বা আমরা যখন মেকানিক্যাল ড্রয়িং করে থাকি, তখন আমরা দেখি যে যখন আমরা অর্থোগ্রাফিক ড্রয়িং করি, তখন আমরা টপ ভিউটা কি করি, উপরে আঁকি। এই যেখানে দেখেন টপ ভিউটা উপরে আঁকা আছে, আর ফ্রন্ট ভিউটা আঁকা আছে নিচে। তো মূলত আমরা যখন মেকানিক্যাল ড্রয়িং করে থাকি, তখন কিন্তু আমরা মূলত থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ড্রয়িং গুলো করি। যদিও আমরা অনেকে জানি, আবার অনেকে হয়তো জানি না, কিন্তু আমরা মূলত থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ড্রয়িং করে থাকি। আর ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে যেটা হয় যে ফ্রন্ট ভিউটা উপরে থাকে আর টপ ভিউটা থাকে নিচে। তো এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, আর এটা হচ্ছে আমাদের থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। আমরা এই ব্যাপারে বিস্তারিত নিচে আলোচনা করব। তো এই কনসেপ্টটি কিভাবে আসলো যে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন, এই কনসেপ্টটি কিভাবে আসলো? তো আমরা কোয়াড্রেন্টকে যদি ভাগ করি, আমরা জানি যে
টোটাল আমাদের 4টা কোয়াড্রেন্ট 2 ডাইমেনশনালি যদি আমরা চিন্তা করি, এটা যদি এক্স অ্যাক্সিস হয় এবং এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে আমরা জানি যে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। যদি অবজেক্টটি যখন ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, এখন আমরা জাস্ট জিনিসগুলো জানি, এরপরে বুঝতে পারবো যে কিভাবে ড্রয়িং করতে হয়। তো ফার্স্ট কোয়াড্রেন্টে যখন কোনো একটি অবজেক্ট থাকবে, তখন হচ্ছে সেটি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। আর যখন থার্ড কোয়াড্রেন্টে কোনো একটি অবজেক্ট থাকবে, তখন সেটি হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। তো এটা হচ্ছে 2D, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ডাইমেনশনাল। এখানে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে 3 ডাইমেনশনাল। তো এখানে জাস্ট আমরা এই যে এই লাইনটি আর এই লাইনটি যখন এখানে ড্র করছি, এই যে এখানে আর এই যে এখানে ড্র করা হয়েছে, তো আমরা এটা হচ্ছে 2 ডাইমেনশনে দেখাচ্ছি। এখানে 3 ডাইমেনশনে যদি দেখি, তাহলে এটা এই পাশ এই বক্সটুক হচ্ছে আমাদের, অর্থাৎ এই যে এই বক্সটুক হচ্ছে আমাদের কি ফার্স্ট 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 কোয়াড্রেন্ট। এখানে হচ্ছে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, এই বক্সটা হচ্ছে আমাদের কি থার্ড কোয়াড্রেন্ট, এবং এই বক্সটি হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। তো যখন অবজেক্ট এই ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, যে অবজেক্টটি 3 ডাইমেনশনাল অবজেক্টটি আমরা প্রজেকশন নিব, সেটি যখন ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, তখন সেটি হবে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। আর যখন অবজেক্ট থার্ড কোয়াড্রেন্টে থাকবে, তখন সেটি হবে আমাদের থার্ড প্রজেকশন। তো এগুলো অনেক সময় অবজেক্টিভ হিসাবে বা ছোট কোশ্চেন হিসেবে ড্রয়িং এ দিতেও পারে পরীক্ষাতে। তো এই বেসিক জিনিসগুলো জানা থাকলে পরীক্ষা আনসার করা সহজ হবে। তো ফার্স্ট অ্যাঙ্গেল নামটি কেন আসছে আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের নামটি এসেছে মূলত অবজেক্ট থার্ড কোয়াড্রেন্টে থাকবে। এখন ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে কিভাবে অবজেক্ট এবং প্লেন এবং অবজারভার বুঝবে এবং সেই অনুযায়ী ড্রয়িং করবে, সেই কনসেপ্টটি আমরা দেখি। যে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে অবজারভার এবং প্লেনের মাঝে অবজেক্ট থাকবে, অর্থাৎ যে অবজেক্টটি আমরা ড্র করব, প্রজেকশন ড্র করব, সেই অবজেক্টটি সব সময় প্লেন, অর্থাৎ যে প্লেনে তার প্রজেকশন পড়বে সেই প্লেন, এবং যে অবজার্ভ করবে সেই অবজারভারের মাঝখানে অবজেক্ট থাকবে। তো এখানে এখানে আমরা দেখি যে আমরা যদি এখানে কোনো একটি অবজেক্ট থাকে, সাপোজ এখানে আমরা যদি একটি অবজেক্ট চিন্তা করি, যে এটি একটি অবজেক্ট সাপোজ, এই অবজেক্টটি যখন এখানে আছে, এটা হচ্ছে আমাদের যদি প্লেন হয়, এবং অবজারভার যদি এখানে থাকে, অবজারভার যদি এখানে থাকে, তাহলে দেখেন অবজারভার এবং প্লেনের মাঝখানে আমাদের কি আছে, অবজেক্ট আছে। তাহলে এটি হবে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, এটি হবে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। আর এখানে দেখেন, এখানে যখন কোনো একটি অবজেক্ট থাকবে, অর্থাৎ অবজারভার যদি এই পাশে থাকে, সাপোজ এটা আমি চোখ আঁকতেছি আর কি বোঝানোর জন্য। তো এখানে যদি আমাদের কি থাকে, কোনো একটি অবজেক্ট থাকে, এখানে আমাদের একটি অবজেক্ট থাকলো, এই অবজেক্টটি, অর্থাৎ অবজারভার এবং অবজেক্টের মাঝখানে যদি প্লেন থাকে, এই যে এই প্লেন, এই প্লেনটি আমরা দেখছি যে অবজারভার অর্থাৎ এখানে ব্যক্তি এবং এই পাশে অবজেক্টের মাঝখানে যদি প্লেন থাকে, যেটা এখানে বলা হয়েছে যে অবজারভার এবং অবজেক্টের মাঝখানে প্লেন থাকলে, তাহলে সেটি হচ্ছে আমাদের থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের মাঝখানে। প্রথম ডিফারেন্স হচ্ছে যে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে অবজেক্ট থাকবে ফার্স্ট কোয়াড্রেন্টে, এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে অবজেক্ট থাকবে থার্ড কোয়াড্রেন্টে, যেটা আমরা যেখানে দেখতে পারলাম। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট আর এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। তো ফার্স্ট কোয়াড্রেন্ট প্রজেকশনে এখানে আমাদের অবজেক্ট আছে, এবং থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে এখানে আছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে। আর অবজারভার এবং প্লেনের পার্সপেক্টিভে অবজেক্টের অবস্থান, অর্থাৎ যখন অবজারভার এবং প্লেনের মাঝখানে অবজেক্ট থাকছে, আহ, অর্থাৎ অবজেক্টকে ডিরেক্ট দেখা যাচ্ছে, প্লেন পেছনে আছে, অর্থাৎ যে প্লেনে আমি প্রজেকশন নিব, অর্থাৎ যে প্লেনে আমি যে প্রজেকশন এর ভিত্তিতে আমি অর্থোগ্রাফিক ড্রয়িংটা করব, সেই প্লেনটা পেছনে। আর অবজারভার এবং প্লেনের মাঝখানে অবজেক্ট, তখন সেটি হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। আর যখন আমাদের অবজেক্ট এবং অবজারভারের মাঝখানে প্লেন আছে, তখন সেটি হবে আমাদের থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। এখন কথা হচ্ছে যে আমরা এত জটিল ভাবে কেন শিখছি, অনেকের এটি মনে হতে পারে। কারণ পরীক্ষাতে এখন পর্যন্ত কখনো ফার্স্ট অ্যাঙ্গেল বা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে ড্রয়িং করার কথা বলেনি। কিন্তু যদি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের আমরা ড্রয়িং গুলো যেগুলো পরীক্ষাতে আমরা করে থাকি, অর্থাৎ টপ ভিউ টপে আঁকি, ফ্রন্ট ভিউ ফ্রন্টে আঁকার পর ডান পাশে অথবা বাম পাশে আমরা কি লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করে থাকি। তো এটা কিন্তু আমরা বাই ডিফল্ট থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনই ড্রয়িংটা করি। কিন্তু যদি আমাদের কোশ্চেনে এরকম বলা থাকে যে ড্র আইসো অর্থোগ্রাফিক ভিউ ফর দ্য ফলোইং আইসোমেট্রিক ভিউ বেসড অন ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, এভাবে যদি লেখা থাকে কোনো পরীক্ষাতে, তখন কিন্তু আমাদের এই কনসেপ্ট গুলো কাজে লাগবে। যে
কিভাবে আমরা তখন আইসোমেট্রিক ওই ড্রয়িংটার অর্থোগ্রাফিক ড্রয়িং করব, অর্থাৎ আমি কোথায় আমি টপ ভিউ আঁকবো, কোথায় আমি ফ্রন্ট ভিউ আঁকবো, আমার লেফট সাইড ভিউ আর রাইট হ্যান্ড সাইড ভিউ কেমন হবে, এগুলো তখন কিন্তু আমার অ্যাঙ্গেলের বেসিসে, অর্থাৎ ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেলের বেসিসে কিন্তু কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য এই বেসিক গুলো শুরুতে আলোচনা করাটা জরুরি। তো তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। তো সবাই কি বুঝতেছেন? একটু রেসপন্স করেন। জি ভাই, বোঝা যাচ্ছে। তাহলে আমরা কিভাবে এখন প্রজেকশন নিব সেটা আমরা একটু দেখি। তো আমরা আগেই জানলাম যে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন নিয়ে প্রথমে আমরা আলোচনা করি, যে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে অবজারভার এবং প্লেনের মাঝখানে অবজেক্ট থাকবে, যেটা আমরা এই যে এখানে দেখতে পারলাম যে অবজারভার অবজারভার এবং প্লেনের মাঝখানে এই অবজেক্ট আছে। তো এই যে অবজারভার অবজারভার এবং এই যে প্লেনের মাঝখানে অবজেক্ট, তো অবজারভার এই থ্রি ডাইমেনশনাল অবজেক্টটির যে প্লেনটাকে দেখতে পাচ্ছে, অর্থাৎ এখানে যদি থাকে তাহলে কিন্তু সে এই পেছন পার্ট দেখতে পারবে না, সামনের পার্ট দেখতে পারবে, অর্থাৎ এই যে এইটুক এই 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 জায়গাটুকু কিন্তু কি সে দেখতে পারবে। তো এই এই যে প্লেনটা সে দেখতে পাচ্ছে, সেটির সেটির থেকে আলোক রশ্মি এই প্লেনের উপর যখন পড়বে, এই এই প্লেনের উপর যখন পড়বে তখন কি হচ্ছে, তখন হচ্ছে আমাদের এখানে প্রজেকশন তৈরি হচ্ছে। অর্থাৎ আমার ভার্টিক্যাল প্লেনে আমার কি হচ্ছে, ভার্টিক্যাল প্লেনে আমার হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট ভিউটাই আমার তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখান থেকে আলোক রশ্মি যখন এখানে পড়ছে, তখন কিন্তু আমার এই যে এই শেপটি তৈরি হচ্ছে, ভার্টিক্যাল প্লেনে আমার কি ফ্রন্ট ভিউ তৈরি হচ্ছে। অর্থাৎ ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে ভার্টিক্যাল প্লেনে আমার ফ্রন্ট ভিউ তৈরি হয়। আবার উপর থেকে যদি আমি দেখি, অবজারভার উপরে যখন অবস্থান করছে, আহ, জুনায়েদ মাহমুদ ভাই আপনি একটু মিউট করে দেন। ওকে। অবজারভার যখন উপর থেকে দেখবে, তখন তখন কিন্তু এই যে অবজারভার এবং অবজেক্টের মাঝখানে পরে প্লেন কিন্তু কি, এই যে নিচের প্লেনটা, যেটা আমরা এখানে যদি দেখি যে এখানে যখন বস্তু অবস্থিত তখন কিন্তু একমাত্র এই প্লেনে এবং এই প্লেনে প্রজেকশন নেওয়া সম্ভব, অন্য কোনো প্লেনে কিন্তু প্রজেকশন নেওয়া সম্ভব নয়। তো এখানেও ঠিক মানে এইটুক অংশটুকু জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সেই ফার্স্ট কোয়াড্রেন্ট। সেই ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে অবজেক্টের প্রজেকশন শুধুমাত্র এই যে ভার্টিক্যাল প্লেন এবং এই হরাইজন্টাল প্লেনেই নেওয়া সম্ভব, অন্য কোনো প্লেনে কিন্তু নেওয়া সম্ভব নয়। তো এখান থেকে আমরা যদি কিভাবে ভার্টিক্যাল প্লেনে প্রজেকশন নিয়ে ফ্রন্ট ভিউটা পাওয়া গেল সেটা দেখলাম আমরা। এখন অবজারভার যখন উপর থেকে দেখবে তখন কিন্তু সে এই যে এই অ্যাশ কালারের যে যতটুকু পোর্শন ততটুকু পোর্শন কিন্তু সে কি দেখতে পারবে। তো এটার প্রজেকশন, অর্থাৎ এটা থেকে আলোক রশ্মি নিচের দিকে গেলে কিন্তু এই প্লেন, এই যে এই প্লেনটির উপরে, অর্থাৎ হরাইজন্টাল প্লেনের উপরে পড়ছে। অর্থাৎ তাহলে সে টপ ভিউ, অর্থাৎ টপ থেকে উপর থেকে সে এই অবজেক্টিভ টপ দেখতে পাচ্ছে। অর্থাৎ আমাদের এই হরাইজন্টাল প্লেনে কিন্তু কি হচ্ছে, হরাইজন্টাল প্লেনে আমাদের এই টপ ভিউ হচ্ছে। তো এখানে দেখেন, তো আমরা ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ পেলাম। তাহলে ভার্টিক্যাল প্লেনে, অর্থাৎ এখন যদি এই প্লেনটাকে আমরা নিচের দিকে নামিয়ে দিই, এখানে নিচের দিকে যদি নামিয়ে দিই, অর্থাৎ এই প্লেনটা নিচের দিকে নেমে এখন এই যে এরকম একটা প্লেন হলো আর কি, অর্থাৎ এখন আর ভার্টিক্যাল থাকলো না, এটা 90 ডিগ্রি দিকে নেমে গেল। হ্যাঁ, এটা 90 ডিগ্রি নেমে গেলে এটা পুরাটাই একটা ফ্ল্যাট তল হলো আর কি। তখন এখানে কি, এটা নিচে নেমে নেমে যাওয়াতে, ভার্টিক্যাল প্লেনটা নিচে নেমে যাওয়াতে উপরে কি টপ ফ্রন্ট ভিউ হবে না, এই ফ্রন্ট ভিউ কিন্তু উপরে হবে। অর্থাৎ এই যে দেখেন এখানে কিন্তু ফ্রন্ট ভিউ উপরে আঁকা হচ্ছে। আর এখানে কিন্তু আমাদের কি, এই প্লেনটা তো হরাইজন্টালি আছে, অর্থাৎ হরাইজন্টাল, তার এখানে আমরা কি পেয়েছি, টপ ভিউ পেয়েছি, অর্থাৎ টপ ভিউ কিন্তু নিচে আঁকা হয়েছে। অর্থাৎ ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে ফ্রন্ট ভিউ হয় উপরে, টপ ভিউ থাকে নিচে। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে ফ্রন্ট ভিউ থাকে উপরে এবং টপ ভিউ থাকে নিচে। তো আমরা সবসময় ড্রয়িং কিভাবে পাই, যে দেখি ফ্রন্ট ভিউ থাকে নিচে, টপ ভিউ থাকে উপরে। যদিও আমরা অনেক সময় আমাদের ইচ্ছা মতো ড্রয়িং ড্র করি পরীক্ষাতে, অনেক সময় দেখা যায় যে রাইট হ্যান্ড সাইড ভিউ আমরা উপরে ড্র করছি, অথবা লেফট হ্যান্ড সাইড ভিউ আমরা টপ ভিউ নিচে ড্র করছি, যেটা আদৌ ঠিক নয়। এটার জন্য স্যাররা মার্ক চাইলেও কাটতে পারেন। কিন্তু অ্যাকচুয়াল পজিশনিং অফ ড্রয়িং এর কনসেপ্ট যেটা আসছে যে ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের বেসিসে ফ্রন্ট এবং টপের অবস্থান ভিন্ন। অন্য ড্রয়িং গুলোর অবস্থানও ভিন্ন হবে, কিন্তু এই দুটো দিয়ে আগে বুঝতে আমাদের সহজ হচ্ছে যে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে ফ্রন্ট ভিউ থাকবে উপরে, টপ ভিউ থাকবে নিচে।
তো সবাই কি এখানে এই পর্যন্ত বুঝতে পারছেন, নাকি কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন থাকলে ইনস্ট্যান্ট কোশ্চেন করবেন, আবার রিপিট করবো, সমস্যা নেই। আচ্ছা, এখন থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন বিষয়টা আলোচনা করি। যদিও আমরা জিনিসটা জানি, বাট কিন্তু আমরা একটু কনসেপচুয়ালি কিভাবে টপ ভিউ উপরে থাকে এবং ফ্রন্ট ভিউ নিচে থাকে সেটা আমরা একটু বুঝি। তো এই যে এখান থেকে সরাসরি ডিরেক্ট প্রশ্ন না আসলেও কনসেপ্টটা কাজে লাগবে, যেটা পরবর্তীতে ড্রয়িং এ আমাদের কাজে লাগবে। তার কারণে এখন আলোচনাগুলো একটু জটিল মনে হলেও পরবর্তীতে আমাদের এগুলো ঠিকই আনসার করতে সহজ হবে আর কি। তো এখন আমরা আবার একটু উপরে দেখি যে আগেই বলেছিলাম যে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে অবজেক্ট থাকবে থার্ড কোয়াড্রেন্টে। এই যে দেখেন এখানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। তো এই থার্ড কোয়াড্রেন্টে যেখানে এখানে আমি যখন ফার্স্ট অ্যাঙ্গেলে আলোচনা করলাম তখন দেখেন এই অবজেক্টটির প্রজেকশন শুধুমাত্র কিন্তু এই যে এই প্লেন এবং এই প্লেনে নেওয়া যায়। আর থার্ড কোয়াড্রেন্টের প্রজেকশন তাহলে কি, এই যে এই প্লেন যেটা, এই যে এই হরাইজন্টাল, এই যে এই প্লেন যেটা এটাতে এবং এই প্লেনে নেওয়া যাবে এটার প্রজেকশন। এবং শর্ত অনুযায়ী অবজেক্ট এবং অবজারভার, এই যে অবজারভার এখানে এবং অবজেক্টের মাঝখানে প্লেন থাকবে। ঠিক তেমনি উপর থেকে যদি কেউ দেখে তাহলে অবজেক্ট, এই যে অবজেক্ট, অবজারভার থাকবে উপরে, তার মাঝখানে কি এই যে এই প্লেনটা পড়ছে। ঠিক আছে? তো থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে যখন আমরা নিচে চলে আসি তাহলে দেখতে পারবো, এই যে দেখেন, তো এই অবজেক্টটি এই এই এইখানে যেটা, এটা হচ্ছে টোটালি আসলে এই যে এই অংশটুকু, মানে অবজেক্টটা এখানে আসছে বোঝাচ্ছে। যার কারণে এই যে এই তলটা আর হচ্ছে এই তলটা, এই তল, দুইটা তল আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছি এই দুইটা তল। তো এখন অবজারভার যখন এখানে, তখন এই সামনে থেকে তখন এই সামনে থেকে কিন্তু আলোক রশ্মিগুলো এই ভার্টিক্যাল প্লেনে পড়ছে। অর্থাৎ অবজারভার যা দেখতে পাচ্ছে এই যে ভার্টিক্যাল প্লেনে তার আলোক রশ্মি পড়ছে। যার কারণে সে এই যে ফ্রন্ট ভিউ, অর্থাৎ ফ্রন্ট থেকে সে এটা দেখতে পাচ্ছে। অর্থাৎ আলোক রশ্মিগুলো এখন ডিরেক্ট ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে কি হয়েছিল, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে কিন্তু ভার্টিক্যাল প্লেনে ফ্রন্ট হয়েছিল। এখনো কিন্তু কি ভার্টিক্যাল প্লেনেই ফ্রন্ট ফ্রন্ট ভিউটা হচ্ছে। তার মানে এই যে ফ্রন্ট ভিউটা সেম থার্ড অ্যাঙ্গেল পজিশনের ক্ষেত্রে। ঠিক তেমনি উপর থেকে যখন দেখবে তখন আলোক রশ্মিগুলো তার চোখে ডিরেক্ট আসতেছে। কিভাবে ডিরেক্ট আসতেছে, এই যে এই তল তল হয়ে তার চোখে আসবে। তো এখান থেকে সে কিন্তু হরাইজন্টাল প্লেনেই তার কি হচ্ছে, টপ ভিউটা হচ্ছে। অর্থাৎ ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রেও এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রেও ফ্রন্ট এবং টপ তাদের যথাযথভাবে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল প্লেনেই হবে। কিন্তু এখন আমরা কি করব, এই ভার্টিক্যাল প্লেনটাকে কি করব, 90 ডিগ্রি 90 ডিগ্রি ঘুরাই দিব। অর্থাৎ আমরা এই যে এখানে নিয়ে এসে করব, এটাকে ঘুরাইয়ে 90 ডিগ্রি ঘুরাই এখানে নিয়ে আসলাম। তাহলে আমরা পুরো একটা এই পুরো একটা তল তৈরি হলো। এখন দেখেন আমরা টপ ভিউ কি, এই টপ ভিউ উপরে, এখানে এখানে টপ ভিউ। আর এই ড্রয়িংটা কি এখানে চলে আসছে। এখন এই যে এই ড্রয়িংটা এই যে এখানে চলে আসছে, অর্থাৎ এখানে আমরা সেই ড্রয়িংটা পাবো আর কি। তার মানে কি, এই যে এই টপ ভিউ উপরেই থাকলো, টপ ভিউটা উপরেই থাকলো, আর ফ্রন্ট ভিউটা কি এই যে নিচে আসলো, অর্থাৎ এই প্লেনে। অর্থাৎ এখান থেকে যদি আমরা দেখি তাহলে এই উপরের টপ আর নিচে হচ্ছে ফ্রন্ট। যা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রেও হয়ে থাকে, যে আমরা উপরে টপ ভিউ এঁকে থাকি এবং তার সাথে স্কেল মেনটেন করে আমরা নিচে হচ্ছে ফ্রন্ট ভিউ এঁকে থাকি। অর্থাৎ নর্মালি বেসিক্যালি আমরা যেটা করি যে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে ড্রয়িং করি, কিন্তু যদি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন বলে তাহলে সেম ড্রয়িংই হবে, ড্রয়িং চেঞ্জ হবে না, কিন্তু পজিশন চেঞ্জ হয়ে যাবে। ফার্স্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে যেটা হবে যে আপনারা দেখেন যে ড্রয়িং কিন্তু সেম, যে ফ্রন্ট ভিউ থার্ড অ্যাঙ্গেল, যেহেতু আমরা আঁকি থার্ড অ্যাঙ্গেল দিয়ে বুঝি, থার্ড অ্যাঙ্গেল ভিউতে এই যে এই অবজেক্টটা যদি আমরা নর্মাল একটা আইসোমেট্রিক ভিউ থেকে আমরা যদি অর্থোগ্রাফিক ড্র করি তাহলে কি, আমরা তো বুঝতেই পারছি সহজে আমাদের বর্তমান ড্রয়িং নলেজ অনুযায়ী যে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, আর উপর থেকে দেখলে এটা হচ্ছে টপ ভিউ। থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে আমরা উপরে টপ আঁকি আর নিচে হচ্ছে ফ্রন্ট আঁকি। কিন্তু ফার্স্ট অ্যাঙ্গেল যে প্রজেকশনের ক্ষেত্রে জাস্ট তাদের পজিশনটা চেঞ্জ হয়ে যাবে, ড্রয়িং সেম থাকবে। টপ যেটা থার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে ফার্স্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে সেটাই টপ, ফ্রন্ট যেটা থার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে ফার্স্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে সেটাই, কিন্তু টপ চলে যাবে ফ্রন্টের জায়গায়, ফ্রন্ট চলে যাবে টপের জায়গায়। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা পরীক্ষাতে অবজেক্ট ড্র করলেও আমরা টপকে বাই ডিফল্ট টপ অনুযায়ী ড্র করি, ফল্টকে বাই ডিফল্ট নিচে ড্র করি, এটা কিন্তু থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন অনুযায়ী। কিন্তু পরীক্ষাতে আমরা ব্র্যাকেটে লিখে দিই না যে উই হ্যাভ ড্রন বেসড অন থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন, কিন্তু অ্যাকচুয়ালি আমরা ড্র করে থাকি থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন অনুযায়ী। কিন্তু যদি পরীক্ষায় ব্র্যাকেটে দিয়ে দেয় ড্রয়িং এ যে
ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন অনুযায়ী ড্র করো, তাহলে কিন্তু আমরা ফ্রন্টকে, তখন কিন্তু অবশ্যই ফ্রন্টের নিচে টপ আঁকতে হবে। তখন যদি কেউ ফ্রন্টের উপরে টপ আঁকেন তখন কিন্তু মার্ক কাটা যাবে, যদিও ড্রয়িং সঠিক হয়। বিষয়টা কি ক্লিয়ার সবার কাছে এখন? এখন জি ভাইয়া ক্লিয়ার। তাইলে আমরা একটু বলার চেষ্টা করি যে আইডেন্টিফাই হুইচ টাইপ অফ প্রজেকশন ইট ইজ। দেখেন এটা কি টাইপের প্রজেকশন হতে পারে? ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। এটা ফার্স্ট অ্যাঙ্গেল ভাইয়া। হ্যাঁ, ফার্স্ট অ্যাঙ্গেল। কারণ হচ্ছে আমরা এই যে দেখেন এই প্রজেকশন গুলো কিন্তু অবজেক্টের পেছনে তল, অবজেক্টের পেছনে তল আমরা এখান থেকে দেখবো। অর্থাৎ এখানে যদি চোখ আঁকি আমি জাস্ট বোঝার জন্য, যেটা মনে করেন চোখ। ফ্রন্ট ভিউ হচ্ছে ভার্টিক্যাল প্লেনে আর টপ ভিউ হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ হরিজন্টাল প্লেনে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখান থেকে যদি দেখেন যে প্লেন এবং অবজারভারের মাঝখানে অবজেক্ট, তার মানে এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। একটা বুঝার উপায়। দ্বিতীয় বুঝার উপায় হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে টপ ভিউ থাকে কোথায়? নিচে। ফ্রন্ট ভিউ থাকে উপরে। লেফট হ্যান্ড সাইড এটা পরে আলাপ করি, এখন ওই আলোচনায় আসি নাই। জাস্ট এই দুইটা দিয়ে যেহেতু বুঝছি, এই দুইটা দিয়ে বলি। যেহেতু টপ ভিউ নিচে, ফ্রন্ট ভিউ উপরে, তার মানে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। যদি এইটুক নাও থাকে, যদি এইটুক আমি নাও দিতাম এখানে, তাহলে দেখেন এখান থেকে আপনারা বুঝতে পারতেন। কারণ হচ্ছে অবজেক্টের যে প্রজেকশনটা আমি অবজেক্টের পেছনের প্লেনে করছি, অর্থাৎ অবজেক্ট এবং প্লেনের, অবজেক্টই রয়েছে প্লেন এবং অবজারভারের মাঝখানে, তার মানে সেটি হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল। তো অনেক সময় পরীক্ষাতে ব্যতিক্রমিক কোশ্চেন দেয়, যেমন কর্ণফুলী গ্যাসের একটা পরীক্ষাতে ব্যতিক্রমিক একটা কোশ্চেন ছিল। সেটাতে রেয়ার সাইড ভিউ ড্র করতে দিয়েছিল এবং বিভিন্ন ধরনের লাইন এর নাম লিখতে দিয়েছিল। যে কোনো পরীক্ষাতে এরকম থার্ড অ্যাঙ্গেল দিয়েও প্রশ্ন আসতে পারে, আশা করি আপনারা পারবেন। তাহলে আমরা পরের টপিকে যাই, সেটা হচ্ছে ফ্রন্ট, টপ, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, রেয়ার, ব্যাক এবং বটম ভিউ। আচ্ছা, আমরা নরমালি ফ্রন্ট, টপ, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ভিউ এর সাথে পরিচিত। এগুলো আমরা হরহামেশাই ড্র করতে পারি, কিন্তু রেয়ার বা ব্যাক বা বটম ভিউ এর সাথে আমরা একটু কম পরিচিত। শুধুমাত্র কর্ণফুলী গ্যাসের পরীক্ষাতেই একবার শুধু ব্যাক সাইড ভিউ ড্র করতে দিয়েছিল। ওকে, তাহলে আমরা একটু এই জিনিসটা শিখি, একটু বুঝি যে কিভাবে চেঞ্জ আসতে পারে। তো তো আমরা এখানে জাস্ট 3 ডাইমেনশনাল অবজেক্ট যদি দেখি, আমরা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনটা আগে বুঝি, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনটা আমরা একটু পরে বুঝি। তো এখানে দেখেন, তো এটা একটা বক্স, এই বক্সের জাস্ট সেন্টারে এই অবজেক্টটি অবস্থিত। তো এখন আমাদের কিভাবে প্লেনের কনসেপ্টটা আসবে সেটা আমরা বুঝি। থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে আমরা আমরা মনে করেন এখান থেকে দেখবো আর কি, আমরা অবজারভার এখানে, অবজারভার এখানে আছে। তো এখন অবজারভার এখান থেকে যখন অবজেক্টটি দেখবে, থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের নিয়ম হচ্ছে যে অবজারভার এবং অবজেক্টের মাঝখানে প্লেন থাকবে। অবজারভার এবং অবজেক্টের মাঝখানে প্লেনটা থাকবে, তার মানে এই শর্তটা এখানে পূরণ হচ্ছে। অর্থাৎ এই প্লেনে আমাদের ফ্রন্ট ভিউটা পড়বে। তার মানে এখান থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা এই যে এটা হবে আমাদের ফ্রন্ট ভিউ। আর এই ফার্স্ট অ্যাঙ্গেলের ক্ষেত্রে অবজারভার এখানে, অবজারভার এখান থেকে, কথা হচ্ছে যে অবজারভার এবং প্লেনের মাঝখানে অবজেক্ট থাকবে, তার মানে এইখার ফ্রন্ট ভিউটা পেছনের প্লেনে গঠিত হবে। এখন ঘটনা হচ্ছে যে আমরা অলরেডি দেখতে পারলাম যে ফ্রন্ট ভিউ ফার্স্ট অ্যাঙ্গেলের জন্য যা, থার্ড অ্যাঙ্গেলের জন্য তা। অর্থাৎ কোন পরীক্ষাতে যদি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের বেসিসে ড্র করতে বলে, আমরা কিন্তু থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে যে ফ্রন্ট ভিউটা ড্র করি সেটা ড্র করে দিলেই হবে। জাস্ট পজিশনটা চেঞ্জ করে দিব, যেটা আমি উপরে আলোচনা করছি অলরেডি। তাহলে এখানে কেন ফ্রন্ট ভিউটা পেছনে লিখলো, আবার এখানে কেন ফ্রন্ট ভিউটা সামনে লিখলো, সেটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এখন দেখেন টপ ভিউর জন্য আমরা থার্ড অ্যাঙ্গেল পজিশনে কি উপর থেকে দেখব। উপর থেকে দেখলে আমরা এই যে এই ভিউটা পাই। তার মানে উপর থেকে দেখলে কিন্তু আমরা এই যে এই ভিউটা পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের টপ ভিউ। ঠিক তেমনি আমাদের টপ ভিউ কিন্তু ফার্স্ট অ্যাঙ্গেল পজিশনের ক্ষেত্রে নিচের প্লেনে হবে, কারণ ওই যে শর্ত যে অবজারভার এবং প্লেনের মাঝখানে অবজেক্ট থাকবে, অর্থাৎ যে প্লেনে আমাদের প্রজেকশন পড়বে সেটা নিচে থাকবে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই নিচের থেকে দেখলে তো, নিচে থেকে দেখলে তো এরকম হবে না, এখানে তো এই যে এখানে তো হিডেন লাইন হওয়ার কথা, কারণ এটা তো উপরে। কিন্তু না, ঘটনা হচ্ছে আমরা যেখান যেদিক যে সাইড থেকে দেখব,
যে সাইড থেকে দেখবো সেই সাইড থেকে দেখলে আমাদের কাছে যা যেমন লাগে তেমনটাই হবে। অর্থাৎ উপর থেকে দেখলে আমরা টপ ভিউটা কেমন দেখতেছি, অর্থাৎ এই যে এখানের জন্য কিন্তু আমরা সলিড লাইন দেখবো, এই যে এটার জন্য কিন্তু আমরা সলিড লাইন দেখবো। ঠিক তেমনি টপ ভিউ এর জন্য ফার্স্ট অ্যাঙ্গেলে টপ ভিউ যা, থার্ড অ্যাঙ্গেলেও টপ ভিউ তাই। কিন্তু জাস্ট যে প্লেনে গঠিত হচ্ছে সেই প্লেনের পজিশন হচ্ছে উপরে বা নিচে। তো এখন আমরা এখানে দেখি যে ভাই এই বিষয়টাতে যদি আরেকটু ক্লিয়ার করতেন, আমরা যখন ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে দেখবো তখন কি টপ ভিউ এ তো এরকম আসবে না, হিডেন লাইনে আসার কথা। তার মানে কি আমরা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে দেখে ওইটাই ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে বসাবো, বিষয়টা কি এরকম? হ্যাঁ, এটা হচ্ছে আমার মানে শর্টকাট বলতে পারেন যে আপনি ফার্স্ট অ্যাঙ্গেলে ফার্স্ট অ্যাঙ্গেল ভিউ এবং হচ্ছে আপনার থার্ড অ্যাঙ্গেলে ভিউ গুলো সেমই হবে, কিন্তু জাস্ট তাদের পজিশন চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ থার্ড অ্যাঙ্গেল অনুযায়ী আমরা আমরা নর্মালি বাই ডিফল্ট যেটা আঁকি যে টপকে সামনে আঁকি। অর্থাৎ আমরা কি করি, এরকম ভাবে ভাগ করে যদি নেই, তার মানে আমরা কি এখানে টপ আঁকি, এখানে আঁকি, সরি এখানে আমরা ফ্রন্ট আঁকি, এখানে আমরা কি আঁকি ফ্রন্ট আঁকি, এখানে আমরা টপ আঁকি, আবার এখানে আমরা কি রাইট হ্যান্ড সাইড ভিউ আঁকি। তো এটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন, আমরা সবসময় থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন এঁকে থাকি। তো যখন ফার্স্ট অ্যাঙ্গেল বলবে তখন ফ্রন্ট ভিউ থার্ড অ্যাঙ্গেলের জন্য যা ফার্স্ট অ্যাঙ্গেলের জন্য তাই, কিন্তু এটা পজিশনটা চলে যাবে উপরে। অর্থাৎ অর্থাৎ ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন যদি বলি, তাহলে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের ক্ষেত্রে আমাদের ফ্রন্ট হবে উপরে, এখানে হবে ফ্রন্ট, আর টপ হবে নিচে। কিন্তু চিত্র চেঞ্জ হবে না, চিত্র সেম, চিত্রের কোনো পরিবর্তন হবে না। চিত্র ফার্স্ট থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের ফ্রন্ট ভিউর যে চিত্র হুবহু সেই চিত্রই আমাদের ফ্রন্ট ভিউর সেই চিত্র ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের জন্য। কিন্তু টপ আর ফ্রন্ট তো চেঞ্জ হয়ে গেল, তাইলে আমাদের রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড ভিউ কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। থার্ড অ্যাঙ্গেল ভিউর জন্য যেটা লেফট হ্যান্ড সাইড ভিউ সেটা আমরা কই আঁকবো, যেমন যেমন আমরা যদি এখানে দেখি যে এখানে আমরা এখানে আমরা টপ ভিউ আঁকি থার্ড অ্যাঙ্গেলের জন্য, এখানে আমরা আঁকি ফ্রন্ট ভিউ, এখানে আমরা আঁকি রাইট হ্যান্ড সাইড ভিউ অর্থাৎ আমাদের হাতের ডান পাশে, এখানে আমরা আঁকি লেফট হ্যান্ড সাইড ভিউ। তো এটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। কিন্তু ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে যেটা হবে যে এই লেফট হ্যান্ড সাইড ভিউটা চলে যাবে রাইট হ্যান্ড সাইডের জায়গায়, আর রাইট হ্যান্ড সাইডটা চলে যাবে লেফট হ্যান্ড সাইডের জায়গায়। অর্থাৎ এই পাশে হবে লেফট হ্যান্ড সাইড ভিউ, ফ্রন্ট ভিউ এর ডানে হবে লেফট হ্যান্ড সাইড ভিউ অ্যাকর্ডিং টু ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন, আর বামে হবে রাইট হ্যান্ড সাইড ভিউ অ্যাকর্ডিং টু ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন। কিন্তু থার্ড অ্যাঙ্গেলের জন্য যে রাইট হ্যান্ড সাইড ভিউ হুবু সেম ড্রয়িং, দেখেন এই যে এখানে রাইট হ্যান্ড সাইড ভিউ আমাদের থার্ড অ্যাঙ্গেলের প্রজেকশনের জন্য যা হচ্ছে, যে দেখেন এই পাশ থেকে যদি দেখি তাহলে এই যে এটার জন্য আমরা হিডেন লাইন পাবো, এই যে হিডেন লাইন, পরে এই যে এটার জন্য একটা হিডেন লাইন পাবো, এই যে এই হিডেন লাইন, আর বাকি ড্রয়িং তো সেম। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড ভিউ অ্যাকর্ডিং টু কি, অ্যাকর্ডিং টু থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। হুবহু দেখেন লেফট রাইট হ্যান্ড সাইড ভিউ কিন্তু এই যে এটাই, এই যে এই রাইট হ্যান্ড সাইড ভিউ যা, এই রাইট হ্যান্ড সাইড ভিউ কিন্তু তাই। ফার্স্ট অ্যাঙ্গেলের জন্য সেম ড্রয়িং হুবহু সেম, কিন্তু কিন্তু সেটার পজিশন কিন্তু দেখেন এটার এই পাশে, অর্থাৎ এটার এই পাশে পড়ছে, আর এটার পড়ছে কি এই যে এই পাশে। বিষয়টা কি ক্লিয়ার? ভাইয়া ভাই সাইড ভিউটা পরীক্ষায় কি দেওয়া থাকবে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন, এটাকে অবজেক্টে বলে দেওয়া থাকবে? পরীক্ষায় এখন পর্যন্ত বলে দিয়ে দেয়নি, যদি বলে দিয়ে থাকে তাহলে কিন্তু পজিশন যদি চেঞ্জ করেন তাহলে মার্ক কাটা যাবে। কিন্তু ভাই বলে দেওয়া না থাকলে এটা তো আইডেন্টিফাই করাটাই অনেক কষ্ট হয়ে যাবে। বলে দেওয়া না থাকলে আমরা বাই ডিফল্ট থার্ড অ্যাঙ্গেল পজিশন দিয়ে একই ভাবে আঁকবো, কিন্তু বাই চান্স কোনো কারণে কোনোদিন পরীক্ষায় আসলো যে বেসড অন ফার্স্ট অ্যাঙ্গেল পজিশন, তখন কিন্তু পজিশন গুলো সঠিক জায়গায় আঁকতে হবে আর। ওকে, ভাই হিডেন লাইনটা কিভাবে আসলে এটা আবার একটু বুঝলে ভালো হইতো। আচ্ছা আচ্ছা, এখানে এখানে ভাই এখানে জাস্ট আমরা হিডেন লাইন কিভাবে আঁকবো এগুলো পরবর্তীতে হোল ডিটেলস আলোচনা হবে, জাস্ট আমি পজিশন গুলো শিখাচ্ছি। হ্যাঁ, হিডেন লাইন কখন আসবে না আসবে, যেমন এখানে বটমের ক্ষেত্রে কেন হিডেন লাইন আসলো, এগুলো আমি ডিটেলস আলোচনা করব, এগুলো আলোচনা পরের স্টেপে আসবে আর কি, কিভাবে একটা অবজেক্ট ড্র করতে হয়, এগুলো হচ্ছে জাস্ট শুরুর দিকের আলোচনা। এখানে হিডেন লাইন আসছে কারণ এই পাশ থেকে যদি আমরা দেখি তাহলে এই সলিড লাইনের যে তল চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এই যে একটা তল, এই যে একটা তল এবং এই যে একটা তল, তল চেঞ্জ হচ্ছে, এই তল চেঞ্জের জন্য যে লাইন হয় এই যে এই লাইনটা কিন্তু এই পাশ থেকে দেখলে সরাসরি দেখা যাচ্ছে না, অর্থাৎ পেছনে আছে, এই জন্য এই যে এই হিডেন লাইনটা হয়েছে, এই যে এই হিডেন।
ঠিক তেমনি এট দ্য সেম টাইম এই যে এখানে যে তল চেঞ্জ হয়েছে এটার জন্য এই যে এখানে হিডেন লাইন হয়েছে এই পাশ থেকে দেখি। যদিও এগুলো পরবর্তী আলোচনা করব। এখানে দেখেন বটম ভিউ এর ক্ষেত্রে দেখেন আমরা নিচ থেকে যদি দেখি, নিচ থেকে দেখলে যেটা হবে সেটা হচ্ছে বটম ভিউ। এখন বটম আর ব্যাক সাইড ভিউ নিয়ে একটু আলোচনা করি, কারণ টপ, ফ্রন্ট, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ভিউ মোটামুটি আমরা পারি। জাস্ট তাদের পজিশন গুলো ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেল অনুযায়ী চেঞ্জ হয়ে গেছে। কিন্তু বাকি মেইন যে প্রজেকশনের যে ড্রয়িং 2 ডাইমেনশনাল সেটা কিন্তু সেমই থাকে। অর্থাৎ ফার্স্ট অ্যাঙ্গেলের জন্য যে ফ্রন্ট ভিউ, আমরা থার্ড অ্যাঙ্গেলের জন্য সেম ফ্রন্ট ভিউ। ওকে, এখন দেখেন বটম থেকে থার্ড অ্যাঙ্গেল পজিশন আমরা যখন নিচ থেকে কোনো একটা অবজেক্টকে দেখবো নিচ থেকে, তখন যে ভিউটা পাবো সেটা হচ্ছে যে বটম ভিউ, সেটা হচ্ছে আপনার যে বটম ভিউ। আর পেছন থেকে দেখলে অর্থাৎ ফ্রন্টের পেছন থেকে দেখলে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ব্যাক ভিউ। এখানে আমরা একটু দেখি এখানে কি লেখা আছে, যে আমরা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে ফ্রন্ট, টপ, লেফট হ্যান্ড সাইড, রেয়ার, রাইট হ্যান্ড সাইড, বটম ভিউ শিখবো। তাহলে ফার্স্ট অ্যাঙ্গেলের ড্রয়িং এমনিতেই আমরা পারবো, আলাদা করে শেখার প্রয়োজন নাই। কারণ হচ্ছে উভয় প্রজেকশন টাইপে ভিউ গুলো সেম। দেখেন এই যে এটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল, থার্ড অ্যাঙ্গেলের জন্য যে টপ ভিউ, ফার্স্ট অ্যাঙ্গেলের জন্য টপ ভিউ সেম হুবহু, কোনো হিডেন লাইন, কোনো সরি ভিজিবল লাইনে কোনো চেঞ্জ নেই। আবার দেখেন ফ্রন্ট ভিউ যা ফার্স্ট অ্যাঙ্গেলের জন্য, থার্ড অ্যাঙ্গেলের জন্য সেম। কিন্তু দেখেন ফ্রন্ট ভিউর উপরে টপ ভিউ চলে গেছে, কারণ থার্ড অ্যাঙ্গেল অনুযায়ী যেটা আমরা বাই ডিফল্ট থাকি, কিন্তু ফার্স্ট অ্যাঙ্গেলের জন্য সেটা চলে গেছে কি নিচে। জাস্ট এটাই পার্থক্য, পার্থক্য জাস্ট এইটাই, আর কোনো পার্থক্য কিন্তু নাই। আবার দেখেন ফ্রন্ট ভিউ এর জন্য আমরা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে আমাদের হাতের ডান দিকে আমরা রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করি, কিন্তু ফার্স্ট অ্যাঙ্গেলের জন্য সেম চিত্রটাই আমরা ড্র করব হাতের বাম দিকে। এটাই জাস্ট পার্থক্য। আলাদা করে ফার্স্ট অ্যাঙ্গেলের জন্য নতুন করে আমাদের কোনো নিয়ম কানুন শিখতে হবে না, নতুন করে আমাদের ড্রয়িংও করতে হবে না, পজিশন ড্রয়িং চেঞ্জ। চেঞ্জ হবে না। কেউ কিছু বললেন? শুধু কি শুধু পজিশন চেঞ্জ? শুধু পজিশন চেঞ্জ, হ্যাঁ, জাস্ট এইটুকুই জানেন, শুধু পজিশনটা চেঞ্জ। অর্থাৎ ফ্রন্টটা ফ্রন্টের জায়গায় থাকবে, ফার্স্ট অ্যাঙ্গেল থার্ড অ্যাঙ্গেল দুইটার ক্ষেত্রে। কিন্তু থার্ড অ্যাঙ্গেলে আমরা ফ্রন্টের উপরে টপ আঁকি, আমি এক জিনিস বারবার বলতেছি, ফ্রন্টের উপরে টপ আঁকি, ফার্স্ট অ্যাঙ্গেলের জন্য আমরা ফ্রন্টের নিচে টপ আঁকি, এইটাই, আর কিচ্ছু না। আমরা থার্ড অ্যাঙ্গেল পজিশনের ক্ষেত্রে ফ্রন্টের ডান পাশে অর্থাৎ আমাদের হাতের ডান দিকে রাইট হ্যান্ড সাইড ভিউ আছে, কিন্তু ফার্স্ট অ্যাঙ্গেলের জন্য আমরা সেম ড্রয়িংটাই জাস্ট হাতের বাম দিকে আনবো। জাস্ট এইটুকু আমরা মনে রাখবো। আচ্ছা, ক্লিয়ার। ওকে, এইটুকু ক্লিয়ার হইলে হয়েছে, এইটুকু জন্য এতক্ষণ আলোচনা। বাকি আমরা জাস্ট থার্ড অ্যাঙ্গেল পজিশন অনুযায়ী যেভাবে চিনছি, এতদিন ড্রয়িং করছি সেটাই। যদি বটম পরীক্ষাতে কোনো সময় বলে দেয় যে বেসড অন ফার্স্ট অ্যাঙ্গেল পজিশন ভিউ ড্র দিস ড্রয়িং, এভাবে যদি থাকে তখন জাস্ট আমরা এই পজিশনিং এর জিনিসটা মাথায় জাস্ট রাখবো, তাই আর কিছু লাগবে না। ভাই ব্যাক ভিউ এর পজিশনটা, ব্যাক সাইড ভিউ এর পজিশনটা কি দুইটা অ্যাঙ্গেলের জন্য সেম? হ্যাঁ, ভালো কোশ্চেন করছেন। ব্যাকের জন্য হ্যাঁ, ব্যাকটা কিন্তু আমাদের সবসময় ফ্রন্টের ডান দিকে আমরা বুঝাচ্ছি, এবং এবং এই ফ্রন্ট ভিউ এর জাস্ট যে কোনো এক পাশে আমরা ব্যাক সাইড ভিউ ড্র করছি। তো এটা উভয়ের জন্যই ঠিক। আপনার আমরা যদি ফার্স্ট অ্যাঙ্গেল বলুক আর থার্ড অ্যাঙ্গেল বলুক, আমরা যে কোনো এক হাতের ডান দিকে ব্যাক সাইড ভিউ ড্র করলেই হবে। ওকে, তো এখন আমি জাস্ট ব্যাক এবং রেয়ার সাইড ভিউটা নিয়ে একটু আলোচনা করি, যেহেতু এই দুইটা আমাদের কাছে নতুন। এখানে দেখেন এই অবজেক্টটি, এটা সিম্পল অবজেক্ট, এটার ক্ষেত্রে এখানে তীর চিহ্ন দেওয়া আছে। তীর চিহ্ন দেওয়া থাকলে আমরা বাই ডিফল্ট সেটাকে ফ্রন্ট ধরব, তীর চিহ্ন দেওয়া থাকলে আমরা বাই ডিফল্ট সেটাকে ফ্রন্ট ধরে নিই। আর যদি তীর চিহ্ন দেওয়া না থাকে তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো একটাকে ফ্রন্ট ধরলেই হবে। তখন জাস্ট লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ভিউটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমাদের সাপোজ আমরা যদি এই পাশে মনে করেন এই তীর চিহ্নটা দেওয়া নাই, তখন আমরা যদি এই তীর চিহ্ন ধরি তাহলে যা হবে, আমরা যদি তীর চিহ্ন এখানে ধরি তাহলে আমাদের ফ্রন্ট ভিউটা লেফট হ্যান্ড সাইড ভিউ এর জায়গায় যাবে, আর লেফট হ্যান্ড সাইড ভিউটা ফ্রন্ট ভিউ এর জায়গায় যাবে, এইটুকুই পার্থক্য। তাছাড়া টপ ভিউ চেঞ্জ হবে। তো এখানে ওই আলোচনা ওই ওই জিনিসগুলো আমি পরে আবার আলোচনা করব যে কখন আমরা ভাই কিভাবে যদি তুলবো। যদি ডিরেকশনটা না দেওয়া থাকে, তাহলে তো হ্যাঁ, আমি মানে ফ্রন্ট ভিউ এর চিত্রটা দুই দিক দিয়ে ধরার কারণে দুই রকম হবে। দুই তো রকম হোক, সেক্ষেত্রে কোনো আমি সমস্যা নেই, কোনো যে কোনো সমস্যা এক নেই। দিক আপনি দিয়ে জাস্ট ধরলে পরীক্ষায়, অসুবিধা থাকে না। কোনো সমস্যা নেই, আপনি জাস্ট পরীক্ষায় তীর চিহ্ন দিয়ে আপনার মতো ড্র করবেন। আপনি একটা তীর চিহ্ন দিয়ে দিবেন। পরীক্ষায় কি থাকে, প্রশ্নটা লেখা থাকে, তার নিচে অবজেক্টটা আঁকা থাকে, আর কিচ্ছু বলা নাই, সাপোজ তীর তীর চিহ্ন বা ফ্রন্ট ভিউ কিচ্ছু লেখা নাই, তখন আপনি আপনার সুবিধা মতো একটা তীর চিহ্ন দিয়ে ড্রয়িং করে দিবেন, কোনো মার্কার নেই।
বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। এখন দেখেন এখানে ফ্রন্ট, অর্থাৎ তীর চিহ্ন যেদিকে দেওয়া থাকবে আমরা বাই ডিফল্ট সেটাকে ফ্রন্ট ধরে নিলাম। এখন দেখেন আমাদের যে কোনো একটা ভিউ যখন চাবে, অর্থাৎ ব্যাক ভিউ যখন চাবে, তখন এই অবজেক্টের পেছন সাইড থেকে দেখতে হবে, অর্থাৎ এখান থেকে দেখব। এখান থেকে আমরা দেখলে যে ভিউটা পাবো সেটাই হচ্ছে ব্যাক ভিউ। অর্থাৎ এই পাশ থেকে যখন আমরা, অর্থাৎ আমরা এই যে এদিকে ঘুরে গেলাম, কারণ বলতে পারেন ভাই এদিকেও তো ঘুরতে পারতেন, এদিকে ঘুরলেন না কেন? কারণ এদিকে তো আমাদের আমাদের এই পাশটা যখন আমরা ফ্রন্ট ধরলাম তখন আমাদের আরেকটা ভিউ যে এই পাশে পড়ছে, এর জন্য আমি এগিয়ে করছি। এখন এদিকে যখন আপনি ঘুরে যাবেন, একটু ভিজুয়ালাইজেশন ক্ষমতা একটু বাড়াতে হবে ড্রয়িং এর ক্ষেত্রে। তখন কিন্তু আপনি এই পাশ থেকে যখন দেখবেন, তখন আপনি এই যে এই শেপটা দেখবেন, এই পাশের দাগটা দেখবেন, অর্থাৎ আয়নার মতো কিন্তু দেখবেন। অর্থাৎ আপনি কিন্তু এই যে এই ড্রয়িংটা পাবেন। এবং এই যে এই লাইনের জন্য, এই যে এই লাল দাগ যেটা দিচ্ছে এটার জন্য এই যে এই হিডেন লাইনটা পাবেন। এবং এই যে এটার জন্য আপনি এই যে এই হিডেন লাইনটা পাবেন। অর্থাৎ ফ্রন্ট ভিউ এর মিরর, ফ্রন্ট ভিউ এর আয়নার মতো দেখেন, ফ্রন্ট ভিউ এর মিরর কিন্তু হিডেন লাইন গুলো চেঞ্জ হয়ে গেছে। এখানে ভিজিবল লাইনটা এখানে হিডেন লাইন হয়ে গেছে, এখানে এই যে ভিজিবল লাইনটা এখানে হিডেন লাইন হয়ে গেছে। আর বাকি কিন্তু এইটাকে আয়নায় বসাইলে যা হয় এই তাই পাওয়া গেল। বুঝতে পারছেন? এটা কি সবাই বুঝতে পারছেন ব্যাক সাইড বিউটি? জি ভাই, বুঝতে পারছি। ওকে। দেখেন ফার্স্ট অ্যাঙ্গেল এবং থার্ড অ্যাঙ্গেল দুইটার ক্ষেত্রেই ব্যাক সাইড ভিউ কিন্তু হুবহু সেম। অর্থাৎ আমাদের যদি ব্যাক সাইড ভিউ, যেটা অলরেডি কর্ণফুলী গ্যাসের পরীক্ষাতে একবার ছিল, যেটা দেওয়া ছিল যে তারা পরীক্ষাতে শুধুমাত্র ফ্রন্ট ভিউটা ড্র করে দিয়েছিল, দিয়ে বলেছে যে ব্যাক সাইড ভিউ ড্র করতে। কর্ণফুলী 2021-এর পরীক্ষাতে জাস্ট তারা ফ্রন্ট ভিউ, আর কোনো 3 ডাইমেনশনাল ড্রয়িংই ছিল না, শুধু ফ্রন্ট ভিউটা দিয়ে বলেছে যে ব্যাক সাইড ভিউ ড্র করতে। জাস্ট ওই ভিউটারই মিরর, অর্থাৎ আয়নায় ওইটাকে যদি আমি ফেলি তাহলে আয়নায় যা দেখতে পারবো ওইটাই আঁকতে হবে। অর্থাৎ জাস্ট আমরা ওই পাশ থেকে দেখলে যা দেখতে পাচ্ছি যে আমাদের সলিড লাইনটা চিত্র বেসিসে, অর্থাৎ অবজেক্ট বেসিসে হিডেন লাইন, ভিজিবল লাইনটা হিডেন লাইন হয়ে যাবে। আবার যদি আমরা বটম ভিউ যদি দেখি, অর্থাৎ এই পাশ থেকে যখন আপনি দেখবেন, অর্থাৎ টপ ভিউ এর মিরর, এই যে টপ ভিউ এর মিরর দেখেন, এই যে টপ ভিউ এর মিরর, অর্থাৎ আপনি এই পাশ থেকে যখন দেখবেন তখন দেখেন আপনি এই প্লেটটা দেখতে পাচ্ছেন, এই যে তখন কিন্তু আপনি এই যে আপনার ওই সাইড থেকে কিন্তু আপনি এই যে এটা দেখতে পারবেন, অর্থাৎ ফ্ল্যাট একটা দেখতে পারবেন এই যে এখানে। তো এই পাশ থেকে দেখলে আপনি এই যে এটা একদম ভিজিবল লাইন গুলো পাইলেন এখানে। কিন্তু এই যে এই লাইন এবং এই লাইনের জন্য আপনি কিন্তু হিডেন লাইন পাবেন, এই যে এই হিডেন লাইনটা। সবাই কি বটম ভিউ এবং ব্যাক সাইড ভিউ বুঝতে পারছেন, না কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া বলেন। ভাইয়া কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে মানে যা দেখলাম থার্ড অ্যাঙ্গেল ভিউটাকে যদি আমরা বেসিক ধরে নিই, থার্ড অ্যাঙ্গেলের পরে থার্ড অ্যাঙ্গেলের মানে টপটা টপ ভিউটা টপে থাকবে, বটমটা বটমে, রাইটটা রাইটে, লেফটটা লেফটে। থার্ড অ্যাঙ্গেলের ঠিক উল্টোটাই হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল, মানে ফ্রন্টটা তখন মানে জাস্ট টপের জায়গায় ফ্রন্টটা চলে আসবে, আর ফ্রন্টের জায়গায় টপটা চলে যাবে, রাইটটা লেফটে, লেফটটা রাইটে চলে যাবে। এরকমই হ্যাঁ তো হইতেছে নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, জাস্ট এরকম শুধু এইটুকু। আর হচ্ছে ভাইয়া মানে ব্যাক ভিউ যেটা বলেন অলওয়েজ হচ্ছে ফ্রন্ট ভিউ ডানে বসতেছে, আর সবসময় ফ্রন্ট ভিউ মিরর ইমেজ হ্যাঁ, বসানোর পরে মিরর ইমেজ। তারপরে ফ্রন্ট ভিউতে যেগুলো ভাই ভিতরে যে সলিড লাইন গুলো ছিল সেগুলো এখানে হয়ে যেতেছে ডটের লাইন। আর এটা ভাই সেম বটম ভিউটা অলওয়েজ হচ্ছে টপ ভিউর মিরর ইমেজ হতেছে, আবার ভিতরের যে লাইন গুলো সেগুলো সবসময় ডটের লাইন হতেছে, এরকম হইতেছে না ভাই? হ্যাঁ হ্যাঁ, এখন পর্যন্ত আপনার সব কথাই ঠিক আছে। কিন্তু এই যে আপনি যেটা বললেন যে সলিড লাইনগুলো বা ভিজিবল লাইনগুলো, সলিড লাইন বলতে গুলো লাইন নাই, ভিজিবল লাইন বলে আর কি, ভিজিবল লাইন বা আউটলাইন। আচ্ছা যাই হোক, সলিড লাইন বলতে আমরা যেটা নর্মাল দাগ বুঝি। তো সলিড লাইন বা টা কিছু কিছু ক্ষেত্রে ব্যাক সাইড ভিউ এর ক্ষেত্রে হিডেন লাইন হচ্ছে এটা অবজেক্টের শেপের বেসিস হতেও পারে, নাও পারে। যেমন এই স্পেসিফিক অবজেক্টের ক্ষেত্রে এখানে হিডেন লাইন হয়েছে, অন্য একটা অবজেক্টের ক্ষেত্রে হিডেন লাইন নাও হতে পারে। এইখানে জাস্ট একটু বুঝতে হবে যেটা, যে আমরা যখন
ব্যাক সাইড ভিউ চাবে, অর্থাৎ এখানে আপনি ব্যাক সাইড ভিউটাকে ভুলে যান, জাস্ট ফ্রন্ট ভিউ চিন্তা করেন। আমি কি এই যে এই পাশ থেকে ফ্রন্ট দেখবো, এই পাশ থেকে ফ্রন্ট দেখবো না, অর্থাৎ ফ্রন্ট চাইলে আমরা সামনে থেকে দেখতেছি, তো ব্যাক চাইলে আমরা জাস্ট ব্যাক থেকে দেখব। তখন ব্যাক থেকে দেখে আপনি ভিজুয়ালাইজ করতে হবে আপনাকে যে কোনটা, কোন সলিড লাইনটা, ফ্রন্টের কোন সলিড লাইনটা ব্যাক থেকে দেখার কারণে হিডেন হয়ে যাচ্ছে, এটা আপনাকে ভিজুয়ালাইজ করে বুঝতে হবে। অর্থাৎ এখানে এই ড্রয়িং এর ক্ষেত্রে এটা সলিড লাইন হয়েছে ফ্রন্টে, কারণ এখান থেকে তো আমি ডিরেক্ট দেখতেছি যে এই যে তল, এই তলটা আর এই তলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তল চেঞ্জ হলে ভিজিবল লাইন, অর্থাৎ হরাইজন্টাল থেকে ভার্টিক্যাল তল হচ্ছে যখন, তখন এই যে এই দাগটা আসছে, এবং এই দাগটা আমি এই পাশ থেকে সরাসরি দেখতে পাচ্ছি, তাই এটা সলিড লাইন হয়েছে, অর্থাৎ ভিজিবল লাইন হয়েছে। কিন্তু এখান থেকে যখন আমি দেখবো, অর্থাৎ এই সাইড থেকে যখন আমি দেখবো, তখন কিন্তু আমি এই তল চেঞ্জটা দেখবো না, পেছনে দেখবো, পেছনে থাকবে, অর্থাৎ আমার পেছনে থাকবে, অর্থাৎ যেগুলো পেছনে থাকে সরাসরি দেখতে পারে না সেগুলো হিডেন, এর জন্য এখানে এটা হিডেন হয়ে গেছে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী আলোচনায় যাই। আচ্ছা, অনেকের কাছে আলোচনা কঠিন মনে হতে পারে, এই বিষয়গুলো আলোচনা করলাম ইন কেস রেয়ার কেসে প্রশ্ন যদি কঠিন হয় বা কোনো কারণে কঠিন করতে চাইলো, যেমন কর্ণফুলী 2021-এর প্রশ্ন একটু কঠিন ছিল, অনেকগুলো কঠিন প্রশ্ন ছিল, তো এরকম কঠিন করতে চাইলে দিতে পারে, তবে এত কঠিন হয় না। ব্যাক সাইড ভিউ এখন পর্যন্ত বুয়েটের গত 10 বছর ইতিহাসে একবারই আসছে আর কি, অন্য বুয়েট ছাড়া বাইরে পরীক্ষাতেও কখনো আসে নাই। তো just যেহেতু আমরা এখানে অ্যাডভান্স লেভেল এবং সবকিছু কভার করবো, তাই এই বিষয়গুলো আলোচনা হলো। তো এখন আমরা নর্মাল আলোচনাতে যাই, চলেন। ফ্রন্ট, টপ, ভাইয়া, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ভিউ এখন আমরা কিভাবে ড্র করতে হবে সেটা একটু দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ভাইয়া বলছিলাম যে বটম ভিউ যেটা আঁকাইলাম আর কি আমরা, ব্যাক ভিউ যেটা আর কি, ব্যাক ভিউটা তো আমরা এখানে ডান পাশে আঁকাই দিচ্ছি ভাই দুইটার ক্ষেত্রে, কিন্তু সেটার প্লেস চেঞ্জ করে কি বাম পাশে আঁকানো যায়? এটা কি ভুল হবে বাম পাশে আঁকালে? বাম পাশে আঁকলে ভুল হবে না, তবে যদি যদি কখনো পরীক্ষাতে শুধু ব্যাক সাইড ভিউ দেয় তাহলে তো এক পাশে আঁকালেই হলো, কিন্তু যদি কখনো পরীক্ষাতে ফ্রন্ট ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ সহ ড্রয়িং আসে, তাহলে সবসময় ডান পাশে আঁকতে ভালো। এখন পর্যন্ত আচ্ছা, জি ভাই বুঝছি। ব্যাক সাইড ভিউ এর জন্য কোনো নির্দিষ্ট পজিশন কিন্তু আমরা পাইনি, কারণ টপ, ফ্রন্ট, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডের জন্য পজিশন গুলা ফিক্সড। অর্থাৎ আপনি যদি চেঞ্জ করেন, পরীক্ষাতে অনেক সময় যে আমরা মডেল টেস্ট নেই বা বিভিন্ন খাতায় দেখি, তখন দেখি যে অনেকে যেটা করে যে আপনার টপ ভিউ এর ডানে, অর্থাৎ এই যে এখানে দেখেন, এই যে এটা টপ ভিউ, হ্যাঁ, এই যে এটা টপ ভিউ, সবাই এই যে ফ্রন্ট ভিউটা এখানে এঁকে রাখে। এক্ষেত্রে যদি স্যাররা মনে করে পরীক্ষায় মার্ক কাটবে, কিছু করার নেই, কারণ 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 আমরা জানি না, কারণ ড্রয়িং এ আমাদের বুয়েটে ক্লাসের সময় স্যাররা এভাবেই বলছেন যে টপের নিচে ফ্রন্ট হবে, আমরা এভাবেই করছি, মানে কখনো আমরা চিন্তা করিনি যে টপের ডানে বা বামে আমরা ফ্রন্ট আঁকবো। তো এখন পরীক্ষাতে যদি স্যাররা মার্ক কাটে, আমরা জানতে পারতেছি না যে পরীক্ষায় মার্কটা আসলে কাটছে কি কাটে, তো আমাদের উচিত টপের নিচেই ফ্রন্ট আঁকা, এবং লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ভিউকে তাদের নির্দিষ্ট পজিশন অনুযায়ী ড্র করা। বুঝতে পারছেন ভাই? জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, এখানে কি, টাইম কি শেষ হয়ে যাবে নাকি ভাই? ইয়ের না টাইম জুবাইর, শেষ হবে না, ব্রেক লাগবে আপনাদের, ব্রেক লাগবে ব্রেক দিব। ভাইয়েরা ব্রেক প্রয়োজন আছে কি? ব্রেক দিব নাকি ভাই? কারো কি না ব্রেক ভাইয়া, লাগবে? চালাই যান। না ভাই, প্রয়োজন নেই। ওকে, এতক্ষণ আমি যে আলোচনাটা করলাম সেখানে এই লাইনটা লেখা আছে যে যে প্লেন ভিউ ড্র করতে বলা হবে, সেই ভিউ ড্র করার জন্য সেই সাইড থেকে অবজেক্টকে দেখলে যে প্রজেকশন পাওয়া যায়। Just এতক্ষণ যে আলোচনাটা করলাম, অর্থাৎ ফ্রন্ট ভিউ ড্র করার জন্য আমরা ফ্রন্ট থেকে দেখবো, লেফট হ্যান্ড সাইডের জন্য আমরা লেফট হ্যান্ড সাইড থেকে দেখবো, ব্যাকের ক্ষেত্রে আমরা ব্যাক থেকে, ব্যাক বা রেয়ার থেকে দেখবো, এই জিনিসটাই জাস্ট এখানে বলা আছে। এবং দেখেন, এই অবজেক্টটির ক্ষেত্রে ফ্রন্ট ভিউ, থার্ড অ্যাঙ্গেল আমরা সহজে পারি, তো থার্ড অ্যাঙ্গেল অনুযায়ী যদি আমরা দেখি যে আপনার এই পাশ থেকে দেখলে ফ্রন্ট ভিউ এখানে, এই পাশ থেকে দেখলে ফ্রন্ট ভিউ, তার মানে এই পাশটা হয়ে যাবে লেফট হ্যান্ড সাইড ভিউ, অর্থাৎ এই যে লেফট হ্যান্ড সাইড ভিউ লেফট হ্যান্ড সাইডের জায়গায়, আর উপর থেকে দেখতে হচ্ছে টপ ভিউ,
টপের জায়গায়। চিত্র কিভাবে আঁকতে হবে সেটা আমরা পরে আলোচনা করবো, জাস্ট পজিশন লাইন। তো এটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল অনুযায়ী এই চিত্র। আমরা মোটামুটি সবাই ড্রয়িং যতটুকু পারি তা দিয়ে আমরা বুঝতে পারছি যে এরকম শেপ হবে। কিন্তু যদি ফার্স্ট অ্যাঙ্গেল বলে তখন কিন্তু এই ড্রয়িংটা যদি কেউ থার্ড অ্যাঙ্গেলের মতো করে আঁকে মার্ক কাটবে। এটাই জাস্ট এতক্ষণ আলোচনার মূল মূল সারমর্ম আর কি, যে টপকে নিচে আঁকবো, জাস্ট টপ ভিউটাই, ফ্রন্টকে উপরে আঁকবো এবং ফ্রন্টের ডান দিকে আঁকবো লেফট হ্যান্ড সাইড। ওকে, লাইন স্কেলিং, ডাইমেনশনিং এবং পজিশনিং অফ ভিউজ। তো অলরেডি এক দুইটা পরীক্ষা এমন আসছে যে বিভিন্ন ধরনের লাইনের নাম লিখতে বলা 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 হয় আর কি। যে এটা কোন লাইন, এরকম একটা পরীক্ষাতে অলরেডি আসছে, কর্ণফুলী গ্যাসের পরীক্ষাতেই। আমরা বিভিন্ন লাইন সম্পর্কে আমাদের জানতে হবে যে এই লাইনটা কি, লাইনের নাম। যেমন ভিজিবল লাইন হচ্ছে আমরা যে লাইনটা সরাসরি দেখতে পাচ্ছি, অর্থাৎ এগুলো সবই হচ্ছে ভিজিবল লাইন, সলিড লাইন না, ভিজিবল লাইন অথবা অবজেক্ট লাইন। তারপরে আমাদের হিডেন লাইন, যেগুলো আমরা অলরেডি দেখছি যে বিভিন্ন সময় আমরা হিডেন লাইন ব্যবহার করি। এই হিডেন লাইন, তো এই হিডেন লাইনের মাঝখানে আমাদের একটু গ্যাপ থাকে, আবার হিডেন লাইন আবার লাইন হয়, আবার গ্যাপ থাকে। তো এই গ্যাপটি হচ্ছে আমাদের 1 to 2 মিলিমিটারের মধ্যে থাকবে গ্যাপ। আর যতটুকু দাগ হবে সেটা হচ্ছে 1 to 2, যে কোনো একটা মেনটেন করলে তার 2 থেকে 4 গুণের মধ্যে। এরপর আমাদের সেন্টার লাইন, সেন্টার লাইন হচ্ছে আমাদের প্রথমে বড় দাগ হয়, এরপরে গ্যাপ, এরপর ছোট দাগ। তো এই ক্ষেত্রে ডাইমেনশন দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। এই ডাইমেনশন গুলো মুখস্থ রাখতে পারলে ভালো, যদি কখনো পরীক্ষায় দেয়। জাস্ট আমরা একটু ওভারভিউ করবো, এই স্লাইডে দেওয়া থাকবে, আপনারা জাস্ট একটু শিখে নেবেন পরে। এরপরে এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইন এন্ড লিডার্স, অর্থাৎ ভাই আমরা 3 নম্বরটা আরেকবার একটু দেখান তো। হ্যাঁ বলেন। ঠিক আছে ভাই। ওকে, এক্সটেনশন লাইন কি, যে আমরা যখন ডাইমেনশন দেই তখন দুই পাশে যে দাগ দিয়ে থাকি সেটা হচ্ছে এক্সটেনশন লাইন, এবং আমরা যখন এরো মার্ক দিই তখন সেই এরো মার্কটা হচ্ছে ডাইমেনশন লাইন। অর্থাৎ আমরা একটা দাগ থাকে, দাগের মাঝখানে 10 সেন্টিমিটার বা 10 বা 15 যে রেখি, এটা যে দুই পাশে দাগ দিই সেটা হচ্ছে ডাইমেনশন লাইন, এবং এটাকে ক্লোজ করি যে দুইটা লাইনের মাধ্যমে, সেটি হচ্ছে আমাদের এক্সটেনশন লাইন। এবং আমরা এই যে তীর দিয়ে যেটা বুঝাই সেটা হচ্ছে আমাদের লিডার লাইন। তীর দিয়ে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে লিডার লাইন। আর সেকশন লাইন তো মোটামুটি আমরা সবাই জানি যে যখন সেকশনাল ভিউ ড্র করা হয় তখন সেটা সেকশন লাইন হয়। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে কাটিং প্লেন লাইন। সেকশন লাইন ড্র করার সময় কাটিং প্লেন লাইন দিতে আমরা ভুলে যাই, কাটিং প্লেন লাইন দিতে হবে। কাটিং প্লেন লাইনে দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে আইসো কাটিং প্লেন লাইনের নিয়মটা হচ্ছে এরকম যে লাইনের শেষে এভাবে থাকে। তো এরকম ভাবে যদি বলা থাকে তাহলে আমরা বুঝবো যে এটা কাটিং প্লেনই বোঝানো হয়েছে, অথবা সরাসরি কাটিং প্লেন লাইন আমরা এইভাবে দিতে পারি। এরপরে ব্রেক লাইন, ব্রেক লাইন ব্যবহৃত হয় হচ্ছে আমাদের অক্সিলারি ড্রয়িং এর ক্ষেত্রে ব্রেক লাইন ব্যবহৃত হয়। যদি লং ব্রেক হয় তাহলে সেক্ষেত্রে আমরা পালসের মতো, অর্থাৎ পালস যেমন দেখা যায় যে এরকম ভাবে দিই। আর যদি শর্ট ব্রেক থাকে তাহলে ঢেউয়ের মতো দিই। এরপর ফ্যান্টম লাইন বা রিপিটেড লাইন, এটা কখন দিই, যখন, আচ্ছা আমরা এটা পরে আলোচনায় আসতেছি, 9 নাম্বারটা আমি পরে এক্সাম্পল সহ দেখাবো। এখন আমরা কয়েকটা ড্রয়িং দেখি যেখানে কিভাবে আসতে পারে। এবার ইউজ অফ লাইনস ইন ভিউজ, তো এখানে এরকম ভাবে দাগ দিয়ে বললো যে এটা কি লাইন, সেকশন লাইন। তারপরে যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেন্টার লাইন। তারপরে এই যে ভিজিবল লাইন, সলিড লাইন যেটা সেটা ভিজিবল লাইন, এই যে হিডেন লাইন। তারপরে এই যে এই দুই পাশে আমরা এই যে ডাইমেনশনটা হচ্ছে 25-25, তো এই পাশ দুই পাশে যে দাগ দিচ্ছি এটা হচ্ছে এক্সটেনশন লাইন, এবং এই যে তীর চিহ্ন দিয়ে যে বোঝানো হচ্ছে এটা হচ্ছে ডাইমেনশন লাইন। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কাটিং প্লেন লাইন কিভাবে দেখানো হচ্ছে, দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে কাট করা হয়েছে। অর্থাৎ কোন একটি অবজেক্ট যদি রোটেটিং থাকে, কোনো অবজেক্টকে রোটেটিং বোঝানো হয়, অথবা কোনো যদি বেল্ট অথবা চেইন কানেকশন বোঝানো হয়, তখন সেখানে ফ্যান্টম লাইন ইউজ করা হয়। যে এখানে এখানে এটা বোঝানো হচ্ছে অর্থাৎ কোনো একটা মেশিন পার্টের একটা অংশ রোটেশন অবস্থায় আছে, অর্থাৎ রোটেটিং অবস্থায়, তখন সেটা বোঝানোর জন্য আমরা এটার অন্য একটা পজিশনকে এরকম ডটেড লাইন দিয়ে আমরা ড্র করি, তখন সেটা বোঝানোর জন্য, অর্থাৎ এটার কার্ভেচারটা বোঝানোর জন্য যে লাইনটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ফ্যান্টম লাইন। তারপর শর্ট ব্রেক, এখানে শর্ট ব্রেক দিয়ে বোঝানো হয়েছে, অর্থাৎ এটা যদি অনেক বড় একটা ডাইমেনশন হয় তখন পুরোটা না এঁকে
অল্প একটু অংশ একে এই চিহ্ন দিলে বোঝানো যায় যে অনেক বড় লেন্থের একটা কিছু, যার মাঝখানে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে শর্ট লাইন। এগুলো আসলে জব ফিল্ডে অনেক লাগে, জব ফিল্ডে অনেক ড্রয়িং অ্যানালাইসিস এর ক্ষেত্রে এগুলো অনেক লাগে। ওকে, তাহলে আমরা একটা 2 ডাইমেনশনাল প্রজেকশনের ড্রয়িং থেকে দেখি। তো এরকম একটা ড্রয়িং দিয়ে যদি বলে যে এগুলো কি লাইন, তাহলে আমরা মোটামুটি পারবো। যেমন এটা হচ্ছে সেন্ট্রাল লাইন, এটা হচ্ছে কাটিং প্লেন লাইন, হিডেন লাইন, এগুলো আমরা মোটামুটি কিন্তু কি করতে পারবো, এখন থেকে আইডেন্টিফাই করতে পারবো। দেখেন এরপর এখানে যে এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইন, পরীক্ষায় আসতে পারে যে আপনার এ বি সি ডি দিয়ে 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 দিলে বললো যে রাইট ডাউন দ্য নেমস অফ দ্য ফলোইং লাইনস ইন্ডিকেটেড বাই অ্যালফাবেটস, এরকম ভাবে দিয়ে দিল। অলরেডি কর্ণফুলী গ্যাসের পরীক্ষাতে আসছে এরকম, যেরকম দিয়েছিল যে বিভিন্ন ধরনের লাইনের নাম লিখো। তখন এই যে আউটলাইন, আউটলাইন আর হচ্ছে আমাদের আউটলাইন আর হচ্ছে ভিজিবল লাইন বা অবজেক্ট লাইন সেম, অর্থাৎ ভিজিবল লাইনকেই আমাদের আউটলাইন বলা হয় আর কি। তো ভিজিবল লাইন ওয়ার্ডটাই আমরা ইউজ করব। তারপরে হচ্ছে আমাদের সেন্টার লাইন, ডাইমেনশন লাইন, এগুলো আমরা মোটামুটি এই ডায়াগ্রাম থেকে বুঝতে পারছি যে যে এখানে সেকশন লাইন, তো আমরা এগুলো মোটামুটি ড্র করতে পারি। এরপরে কি বলছে যে ডাইমেনশনিং অফ ভিউজ, কিভাবে ডাইমেনশনিং দেওয়া হয়। তো এই ক্ষেত্রে কিছু নিয়ম আছে, যেমন আমরা এই যে এক্সটেনশন লাইন যখন ড্র করি, তখন অবজেক্ট থেকে এখানে আমাদের 1 মিলিমিটার গ্যাপ রাখতে হয়। আবার আমাদের যখন আমরা এই এক্সটেনশন লাইনের মধ্যে আমরা 2টা ডাইমেনশন লাইন দিয়ে বুঝাই, যেমন এখানে এইটুক হচ্ছে 25 আর এইটুক হচ্ছে 40, তখন এই যে এইটুক গ্যাপ হচ্ছে 10 mm, আবার এইটুক গ্যাপ হচ্ছে 10 mm, এগুলো কিছু নিয়ম আছে, এরকম ভাবে পরীক্ষায় আসতে পারে। পরে আমাদের কোন একটা অবজেক্টের মাঝখানে যদি আমাদের ডাইমেনশন দেওয়া লাগে, তাহলে এই যে এভাবে আমরা ডাইমেনশন দিয়ে থাকি, যে যখন 2.5 এই মাঝখানে তো লেখা সম্ভব নয়, তখন আমরা এই বাইরে থেকে অ্যারো চিহ্ন দেই, দিয়ে আমরা এখানে বুঝাই 2.5, অথবা এই যে বাইরে থেকে অ্যারো চিহ্ন দিয়ে আমরা 11 লিখি। তো এভাবে বিভিন্নভাবে ডাইমেনশন করা যায়। তারপরে হচ্ছে রেডিয়াসের সময় আমরা তীর চিহ্ন, দেখেন রেডিয়াসের সময় আমরা তীর চিহ্ন দিই রেডিয়াসের যে কার্ভেচার, সেই কার্ভেচারের এখানে, এবং তখন আর আর এর পর যে 5, সেই 5টা ভ্যালু মিলিমিটার। তারপরে যখন একটা পুরো সার্কেল থাকে, যখন আমরা ডায়ামিটার দিয়ে প্রকাশ করি। যখন পুরো সার্কেল থাকে তখন কিন্তু ডায়ামিটার দিয়ে আমাদের কি করতে হবে, পুরো সার্কেলের ডাইমেনশনটা দিতে হবে। অর্থাৎ এখানে 10 হচ্ছে তার পুরো ডায়ামিটার, অর্থাৎ তীর চিহ্নটা থাকবে কোথায়, তীর চিহ্নটা থাকবে কিন্তু আমাদের এই যে যে সার্কেল, সেই সার্কেলের উপরে তীর চিহ্ন, কিন্তু এখানে এই যে এখানে কিন্তু তীর চিহ্ন দিলে ভুল হবে। অনেক সময় পরীক্ষায় আসতে পারে যে ডাইমেনশন ঠিকভাবে লিখতে চাইতে পারে, যে উপরে হেডিং এ বলে দিল যে দিস অবজেক্ট হ্যাজ 10 সেন্টিমিটার হোল এন্ড 10 সেন্টিমিটার উইথ, তখন আপনার কিন্তু এই যে এভাবে ডাইমেনশন করে দেখাতে হবে, চাইতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু তীর চিহ্নগুলো খুব কেয়ারফুলি দিতে হবে আর কি। তো এরপরে দেখেন এই যে কার্ভেচারের এখান থেকে এই যে তীর চিহ্ন এনে এই যে আপনার 3 মিলিমিটার বোঝানো হচ্ছে। এখানে 3 মিলিমিটারটা হচ্ছে যে আপনি যখন এই যে এখান থেকে দাগ দিয়ে, এখান থেকে তো আপনি দাগ দিয়ে কি দেখাচ্ছেন, এখান থেকে দাগ দিয়ে আপনি 5, 10 দেখাচ্ছেন, তো এইটুক হচ্ছে 3 মিলিমিটার হইতে হবে। অর্থাৎ এইটুক, অর্থাৎ এইটুক হচ্ছে 3 মিলিমিটার। তো এরপরে এই যে বিভিন্ন ধরনের ভাবে আমাদের কি ডায়ামিটার প্রকাশ করা যায়, যেমন সার্কেলের ভেতরে দাগ দিয়ে ডায়ামিটার প্রকাশ করা যায়। তারপরে হচ্ছে ভেতরে না দিয়ে বাইরে লিখেও প্রকাশ করা যায়। তারপরে সরাসরি এখানে আমরা দেখলাম। তো অনেক সময় বেশি ছোট হলে আমাদের সরাসরি আমাদের ডাইমেনশন লাইনের মতো করে আমরা ডায়ামিটার প্রকাশ করতে পারি। যদি কোনো একটা অবজেক্ট ইনক্লাইন্ড থাকে, তারা ডাইমেনশন গুলো ইনক্লাইন্ড দিতে হবে, এটাকে বলা হয় অ্যালাইন সিস্টেম। এরপরে আমরা দেখলাম যে এখানে আমাদের 15 লেখা হচ্ছে নরমালি, আবার এখানে লেখা হচ্ছে পারপেন্ডিকুলার ভাবে, দুই ভাবে দিলেও হবে, কোনো সমস্যা নেই। অ্যালাইন সিস্টেমের ক্ষেত্রে এটাকে বলা হয় যখন আমাদের ডাইমেনশন গুলো এভাবে দেওয়া হয়, অর্থাৎ উল্টা ভাবে দেওয়া হয়েছে, এখানে 90 ডিগ্রি রোটেশন করে দেওয়া হয়েছে, আবার এখানে দেখেন সরাসরি আইসাইড ভিউতে দেওয়া হয়েছে। তো যখন এভাবে দেওয়া হয় তখন সেটা হচ্ছে অ্যালাইন,
সিস্টেম, অ্যালাইন সিস্টেমের ডাইমেনশন গুলো, সাইড ডাইমেনশন গুলো এভাবে দেওয়া হয়, আর ফ্রন্ট ডাইমেনশন গুলো আমাদের যেভাবে দেওয়া 15, এখানে 15 এখানে সরাসরি লেখা আছে। আর যখন সাইডের কোনো ডাইমেনশন তখন কিন্তু 15টা উল্টাভাবে কি দেখানো হচ্ছে। আর যখন কোনো ইনক্লাইন ডাইমেনশন থাকে তখন এই যে এভাবে দেখানো। যদি স্লট থাকে তাহলে স্লটের ক্ষেত্রে এই যে এভাবে আলাদা আলাদা ভাবে দেখানো যায়। ওকে, তাহলে আমরা বেসিক ড্রয়িং শুরু করি। আচ্ছা, অর্থোগ্রাফিক ড্রয়িং, হাউ টু ড্র। আমরা একটি সিম্পল ড্রয়িং যে শুরু করি, তাহলে দেখেন কোনো কিছু যদি বলা না থাকে তাহলে আমি আগে বললাম যে আমরা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন ধরে নিব, এবং যদি কোনো ডিরেকশন দেওয়া না থাকে তাহলে আমরা সুইটেবল ফ্রন্ট ধরে নিব। তাহলে এই ক্ষেত্রে দেখেন, তো এটা হচ্ছে একটা সিম্পল অবজেক্ট, এখানে তীর চিহ্ন দেওয়া আছে। এখন যদি আমরা এই অবজেক্টটি ড্র করি, এখানে দেখেন এই পাশ থেকে যদি আমরা যখন আমরা দেখবো তখন কিন্তু আমরা কি পাবো, ফ্রন্ট ভিউটা পাবো। অর্থাৎ আমাদের থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন অনুযায়ী এখানে কি আঁকতে হবে, ফ্রন্ট ভিউ আঁকতে হবে। তো এরপর আমরা উপর থেকে এই ফ্রন্ট থেকে জাস্ট এভাবে ঘুরে আমরা উপর থেকে কি দেখবো, উপর থেকে আমরা যা পাবো সেটা আমরা টপ ভিউ হিসেবে এখানে draw। এরপর এটা যেহেতু ফ্রন্ট হয়েছে তার মানে আমাদের এই পাশ থেকে এটা হবে আমাদের কি, রাইট হ্যান্ড সাইড ভিউ। এটা হচ্ছে আমাদের কি, রাইট হ্যান্ড সাইড। এখানে রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। তো এখন আমাদের এই পাশ থেকে দেখলে দেখেন, জাস্ট এখানে আমরা সবগুলো ভিজিবল লাইন দেখতে পাচ্ছি, সিঁড়ির মতো সবগুলো ভিজিবল লাইন দেখতে পাচ্ছি। তাহলে আমাদের ফ্রন্ট ভিউটা কেমন হবে? তাহলে আমাদের কি হবে, আমরা মোটামুটি এটা সিম্পল একটা ড্রয়িং, আমাদের ফ্রন্ট ভিউটা এরকম একটা ফ্রন্ট ভিউ পাবো আমরা। তো এখানে দেখেন সব পেছনে কিন্তু কোনো এমন কোনো লাইন নেই যে লাইনটার সামনে থেকে দেখা যাচ্ছে না। তার মানে এখানে কিন্তু কোনো হিডেন লাইন নেই। অর্থাৎ সামনে থেকে দেখলে পেছনে যদি কোনো তল চেঞ্জ না ঘটে, এখানে দেখেন পেছনের দিকে কিন্তু কোনো তল চেঞ্জ নেই। অর্থাৎ তল চেঞ্জ থাকলেও এই যে এখানে বলতে পারেন যে ভাই এই যে এখানে আর ওই পাশে তো তল চেঞ্জ হইলে যে এই সলিড সরি ভিজিবল লাইনটা হয়। অর্থাৎ যখনই কোনো তল চেঞ্জ ঘটে তখনই আমাদের কি ভিজিবল লাইন আসে। কিন্তু এই পাশ থেকে দেখলে আমাদের ভিজিবল লাইন, এই পাশ থেকে তল চেঞ্জ হইলেও সেটা এই যে এই ভিজিবল লাইনের উপর পতিত হয়েছে বিধায় আলাদা করে কিন্তু কোনো হিডেন লাইন নেই। তার মানে এটা হচ্ছে আমাদের, এখানে আমাদের কোনো আলাদাভাবে হিডেন লাইন আসতেছে না। তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ পেলাম আমরা। এখন আমরা যদি রাইট হ্যান্ড সাইড ভিউটা ড্র করি, তাহলে দেখেন এই পাশ থেকে দেখলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা এই যে এই তলটা দেখতে পারবো, এই তলটা দেখতে পারবো, তারপরে হচ্ছে এই যে এই তলটা দেখতে পারবো, এই তলটা দেখতে পারবো। এখান থেকে কিন্তু এই যে এগুলো কিন্তু এগুলো হচ্ছে হরাইজন্টাল। অর্থাৎ এগুলো এই পাশ থেকে দেখলে কিন্তু আমরা আমাদের প্রজেকশনটা কি, যদি প্রজেকশন নেই তাহলে কিন্তু এই পাশে কোনো প্রজেকশন আর রে আসবে না। তারপরে আমরা কি এই যে এই তলটা দেখতে পাবো। তার মানে আমরা একটা দুইটা তিনটা চারটা চারটা টোটাল আমরা এই যে এখানের সাথে আমরা ডাইমেনশন মিলিয়ে ড্র করবো। যে কোনো ফার্স্টে একটা ডাইমেনশন ড্র করার পরে এখন আমি হুট করে যে এখানে ড্র করে ফেলবো না, তাহলে আমার স্কেলিং মিলতেছে না। আমাদের স্কেলিং কিন্তু কি করতে হবে, স্কেলিং মেনটেন করতে হবে। অর্থাৎ এই যে এটার সাথে মিল রেখে আমরা ড্র করলাম, ঠিক তেমনি এই যে এখানের সাথে মিল রেখে স্কেলিং মেনটেন করে ড্র করতে হবে। অর্থাৎ জাস্ট এই ড্রয়িংটা মোটামুটি আমরা সবাই পারি, জাস্ট আমি স্কেলিংটা কিভাবে মেনটেন করতে হবে সেভাবে দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের নিচে লিখে দিতে হবে বড় হাতের অক্ষরে ফ্রন্ট ভিউ। এখানে বড় হাতের অক্ষরে আমরা পুরোপুরি ভাবে সবগুলো ইয়েতেই লিখে দিব ফ্রন্ট ভিউ। সবগুলো ও ই অ্যালফাবেটই হবে বড় হাতের অক্ষরে। ফ্রন্ট ভিউ পুরা লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর নিচে একটা দাগ দিতে হবে। এখানে রাইট হ্যান্ড সাইড ভিউ এর জন্য এই যে নিচে আর, পুরো রাইট হ্যান্ড সাইড পুরোটা না লেখার দরকার নেই, RHS ভিউ লিখে, ভিউ লিখে পরে নিচে দাগ দিতে হবে। এবং উপর থেকে যদি দেখি আমরা তাহলে আমরা টপ ভিউ পাবো।
অনেকেই এই এই জিনিসগুলো মিস করেন, যে টপ ভিউ লেখেন না, পরে হচ্ছে রাইট হ্যান্ড সাইড ভিউ বা ফ্রন্ট ভিউ এই কথাগুলো লেখেন না, তো এই জন্য কিন্তু মার্ক কাটতে পারে। তো উপর থেকে যদি আমরা দেখি, অর্থাৎ এই পাশ থেকে যদি দেখি, তাহলে দেখেন আমরা যদি এই পাশটা ফ্রন্ট হইতো তাহলে কিন্তু টপ ভিউ যেটা হতো, এই পাশটা ফ্রন্ট হওয়ার কারণে টপ ভিউ কিন্তু চেঞ্জ হবে, অর্থাৎ এই লাইনের সাথে মিলিয়ে, অর্থাৎ এই যে এই লাইনটার সাথে, অর্থাৎ এই যে এই লাইনটার সাথে মিলিয়ে কিন্তু ড্র করতে হবে। এরপরে আমরা এই যে এই তলটা পাবো, তারপর এখান থেকে আমরা এই যে এই তলটা পাবো, তারপর এটার জন্য আমরা আরেকটা তল। তো নিচে আমাদের লিখতে হবে টপ ভিউ, এরকম টপ সবগুলো অ্যালফাবেট বড় হাতের অক্ষরে লিখে পরে আমরা নিচে দাগ দিয়ে দিই। ভাইয়েরা এই পর্যন্ত কি বুঝতে পারছেন? এটা খুব সিম্পল ড্রয়িং ছিল, জাস্ট কিভাবে আঁকতে হবে সেটা আমি জাস্ট একটু বললাম আর কি। সবাই কি বুঝতেছেন? সবাই কি ক্লাসে আছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। জি আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে কিছু নিয়ম যেটা বলতেছিলাম, যে প্লেন ভিউ হবে 2 ডাইমেনশনাল অর্থোগ্রাফিক প্রজেকশন নিয়ে ড্র করতে হবে। যে ভিউ ড্র করতে পারবে সেই সাইড থেকে অবজেক্টকে দেখলে যে প্রজেকশন পাওয়া যাবে সেটাই আমরা ড্র করব। যে লাইন দেখা যায় সেটা হচ্ছে ভিজিবল লাইন, এবং সার্কেলের জন্য যদি দেখা যায় তাহলে সার্কেলের জন্য তা ভিজিবল লাইন, এবং সার্কেলের জন্য আমরা কিন্তু সেন্টার লাইন দিতে হবে। আমরা এখনো সার্কেলের কোনো ড্রয়িং এ যাই নাই, সার্কেলের ড্রয়িং গেলে আমরা দেখবো। যে সার্কেল বা লাইন দেখা যায় না, পেছনে থাকে, তার জন্য আমাদের কি করতে হবে? হিডেন লাইন দিয়ে ড্রয়িং এবং স্কেলিং এবং পজিশনিং মেনটেন করতে হবে, যেটা আমি এখানে দেখাই কিভাবে স্কেলিং এবং পজিশনিং আমরা মেনটেন করব সেটা আমরা দেখতে পাবো। তো মোটামুটি এই ড্রয়িংটা আমরা মোটামুটি করলাম, এখন আমরা আরেকটা ড্রয়িং করি। তো এই ড্রয়িংটা যে এরকম হবে, এই পাশটা যেহেতু ফ্রন্ট ধরে নিছি, এই পাশটা ফ্রন্ট ধরে নেওয়াতে, এই পাশটা ফ্রন্ট ধরে নেওয়াতে এই যে এখানে টপ ভিউটা ভুল দিছে ওরা আর কি, টপ ভিউটা উল্টা হবে, এখানে ভুল আসছে। তো এই পাশটা আমরা ফ্রন্ট ধরে নেওয়াতে আমাদের টপ ভিউটা আমরা এখানে যেটা ড্র করছিলাম এরকম হবে আর কি। যাই হোক, তো এখন আমরা আরেকটা ড্রয়িং এ যাই। নিচের ড্রয়িংটি খেয়াল করি, এখানে ফ্রন্ট কিন্তু বলা নেই, আগে কিন্তু তীর চিহ্ন দেওয়া ছিল, এখন এখানে কিন্তু কি ফ্রন্ট বলা নেই। তো আমরা আমাদের সুইটেবল ভাবে যে কোনো দিকে কি কি করতে পারি? ফ্রন্ট ধরতে পারি। আমরা চাইলে এদিকেও ফ্রন্ট ধরতে পারি, আমরা চাইলে এদিকেও ফ্রন্ট ধরতে পারি। তো এদিকে যদি আমরা ফ্রন্ট ধরি তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড ভিউ কিন্তু আমরা পাবো, এই পাশটা হয়ে যাবে আমাদের রাইট হ্যান্ড সাইড। আর যদি এখানে যদি আমরা ফ্রন্ট ধরি তাহলে আমাদের এই পাশটা হয়ে যাবে লেফট হ্যান্ড সাইড ভিউ। তাহলে এখানে যদি আমরা দেখি যে এখানে যে সলভটা দেওয়া আছে তাতে আমাদের এই পাশটাকে ওরা ফ্রন্ট ধরেছে, এই পাশটা তাহলে হয়ে গেছে লেফট হ্যান্ড সাইড। তো পরীক্ষাতে কেউ যদি ইচ্ছা মতো ধরে নেন কোনো সমস্যা নেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সরাসরি কোনো পেছনে কোনো আমাদের কি তল বা প্লেনের কোনো চেঞ্জ নেই, তার মানে আমরা এখানে এভাবে কি পাবো? এই যে এখানে এভাবে আমরা ফ্রন্ট ভিউটা পাবো, এবং এই যে এখানে এটার জন্য আমরা এইটুকু অংশ পাবো। তারপরে এই পাশ থেকে দেখলে আমরা এই যে প্রথমে এইটুকু অংশ পাবো যে যে এখানে আসছে। তারপরে এই যে এখানে এখানে গিয়ে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে তল চেঞ্জ হচ্ছে, যে এখানে তার মানে এই যে এইটার জন্য একটা লাইন পাবো এখানে, এবং এই যে এখানে গিয়ে আমাদের ভার্টিক্যাল থেকে হরাইজন্টাল লাইন হয়েছে, তার মানে এখানে আমরা একটা লাইন পাবো। ঠিক একইভাবে এটা যেহেতু ফ্রন্ট ধরেছি, আমরা এই উপর থেকে দেখলে প্রথমে এই যে এখানে এই অংশটুকু পাবো, অর্থাৎ এই যে এখানে এই অংশটুকু পাচ্ছি। তারপরে এই যে এখানে এটার জন্য আমরা ফার্স্ট আর একটা লাইন পাচ্ছি, এবং এখানের জন্য আমরা যে লাইনটা পাচ্ছি। এখন আমরা একটা সার্কেল যুক্ত ড্রয়িং দেখি। এখানে দেখেন, এখানেও কিন্তু ফ্রন্ট বলা নেই, সুবিধা মতো ফ্রন্ট ধরে নিব। সার্কেলের জন্য সেন্টার লাইন দিতে হবে, এবং সার্কেলের এন্ড পোর্শন, অর্থাৎ এই যে এই এন্ড পোর্শন যেখানে, সেখানের জন্য কিন্তু ভিজিবল লাইন বা অবজেক্ট লাইন আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি এই পাশটাকে ফ্রন্ট ধরে নেই, তাহলে দেখেন এই যে প্রথমে এই যে অর্থোগ্রাফিক প্রজেকশনের জন্য এই যে এখানে এভাবে পাইলাম, পরে এই যে এখানে হচ্ছে এই এই সার্কেলের জন্য আমরা এভাবে কি আঁকবো, যে সার্কুলার ভাবে এঁকে দিব। তারপরে এই যে এখানে আমাদের সলিড লাইন, এই যে এখান থেকে আমাদের প্লেন এই যেখানে চেঞ্জ হচ্ছে, তার মানে এখানে একটা সলিড লাইন পাইলাম, আবার এখানের জন্য আমরা কি একটা সলিড লাইন পেলাম। এবং এই সার্কেলটা আমরা সামনে থেকে দেখলে একটা পারফেক্ট সার্কেল দেখতে পারবো, যে সার্কেলের পুরাটাই হবে সলিড বা ভিজিবল লাইন, কারণ হচ্ছে আমরা এখানে এটা পেছনে না, এটা আমাদের সরাসরি চোখের সম্মুখে আছে।
এখন ঘটনা হচ্ছে এখানে আমাদের কি দিতে হবে, যে সেন্টার লাইন দিতে হবে। এখানে অনেকেই সেন্টার লাইন দেন না পরীক্ষাতে। আমরা যে বিভিন্ন সময় মডেল টেস্টে বা বিভিন্ন আপনাদের খাতার সময় দেখি আপনারা সেন্টার লাইন মিস করেন। সেন্টার লাইন মিস করলে মার্ক কাটা দিবে। সেন্টার লাইন যদি পরীক্ষাতে মিস হয় তাহলে কিন্তু মার্ক কাটা যাবে, এই বিষয়টার ক্ষেত্রে সবাই সতর্ক থাকবেন। আচ্ছা, এরপরে সেন্টার লাইন এবং সেন্টার লাইন হিডেন লাইনের মতো ইম্পর্টেন্ট। হিডেন লাইন যদি আপনি না দেন তাহলে মার্ক কাটা যাবে, ঠিক তেমনি সেন্টার লাইন না দিলেও মার্ক কাটা যাবে। তো এই পাশ থেকে যদি আমরা দেখি তাহলে দেখেন এই যে এই শেপটার জন্য আমরা 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 এইটুকের জন্য আমরা কি যে যে এটা পাচ্ছি, এই ড্রয়িং টুক পাচ্ছি। তারপরে এই যে এখানে আমরা এখানে দেখেন এটা কার্ভেচার হইলেও এই যে এই পাশটা তো কার্ভ হয়েছে, এই পাশটা কার্ভ হওয়ার হলেও কিন্তু আমরা প্রজেকশনে কোনো সময় কিন্তু কার্ভ পাই না। অর্থাৎ সরাসরি সামনে থেকে যদি দেখি, অর্থাৎ এই পাশ থেকে যদি দেখি তাহলে এটা আমাদের, এই পাশ থেকে দেখলে এইটুককে আমাদের কি মনে হবে, এইটুককে আমাদের একটা এই কার্ভটাকে আমাদের স্ট্রেট লাইনে মনে হবে। তার মানে আমরা এই যে এখানে এরকম পাবো। এখন আমাদের যেহেতু এই পাশের ভেতরে সার্কেল, এই পাশ থেকে দেখলে ভেতরে সার্কেল, তার মানে আমাদের এই যে এখানে সার্কেলের এন্ড পোর্শনে আমাদের কি হবে, এই যে হিডেন লাইন হবে। সার্কেলের এন্ড পোর্শনে হিডেন লাইন হবে এবং এবং হিডেন সার্কেলের জন্য সেন্টার লাইন দিতে হবে। এই যে এই সেন্টার লাইনটা কিন্তু হিডেন সার্কেলের জন্য, এই যে এই সেন্টার লাইনটা হচ্ছে আমাদের হিডেন সার্কেলের জন্য। অর্থাৎ হিডেন লাইনের জন্য কিন্তু কি করতে হবে, সেন্টার লাইন, হিডেন সার্কেলের সেন্টার লাইনও আমাদের কি করতে হবে, দিতে হবে। আচ্ছা, এরপরে এখানে কিন্তু লিখে দিতে হবে যে এটা ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ভিউ, এটা লিখতে হবে। এটা হবে টপ ভিউ, এভাবে নিচে লিখে দাগ দিতে হবে। তো এট দ্য সেম টাইম আমরা যদি উপর থেকে দেখি, যেহেতু ফ্রন্ট এটা ধরেছি, আমরাও এই পাশ থেকে উপরে যাব। অর্থাৎ উপর থেকে যদি আমরা দেখি তাহলে এই যে এখানে কিন্তু তল চেঞ্জ হয়েছে, যেটা আমাদের চোখের সামনে নাই। কিন্তু উপর থেকে দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে যেহেতু এই হরাইজন্টাল থেকে এই যে ভার্টিক্যাল হয়েছে, তার মানে এখানে একটা ডট ডট, অর্থাৎ হিডেন লাইন হলো এই যে এই তল চেঞ্জের জন্য। অর্থাৎ এখানে যে তল চেঞ্জ হলো, এই তল চেঞ্জের জন্য হিডেন লাইন। আর হচ্ছে সার্কেলের জন্য আমাদের হিডেন লাইন এবং সেন্টার। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে পরীক্ষাতে যদি আমাদের এই ড্রয়িংটার জন্য শুধুমাত্র টপ এবং রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করতে বলে, অর্থাৎ যদি বলা হয় যে টপ এবং রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করো, তাহলে রাইট হ্যান্ড সাইড ভিউকে যদি টপ ভিউ এর নিচে ড্র করেন মার্ক কাটা যাবে। রাইট হ্যান্ড সাইড ভিউটাকে সবসময় রাইটেই ড্র করতে হবে। ঠিক এই ড্রয়িংটাই বিআইএফপিসিএল রামপালের পরীক্ষা 2021-এ এসেছিল। তখন টপ এবং রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করতে বলেছিল, পুরো ফ্রন্ট ভিউ ড্র করতে বলেনি। তো এখন যদি কেউ এই টপ ভিউকে ফ্রন্ট ভিউ এর জায়গায় অথবা রাইট হ্যান্ড সাইড ভিউকে টপ ভিউ এর পাশে ড্র করে, তাহলে কিন্তু মার্ক কাটা যাবে। ভাই বুঝতে পারছেন সবাই? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই। ওকে, তার মানে পজিশনিংটা আমাদেরকে মেনটেন করতে হবে। আচ্ছা, একটু জটিল ড্রয়িং এর দিকে যাই। তো এই ড্রয়িং এর এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা হাফ সার্কেলের মতো আছে। তো আমাদের অনেকেই কনফিউশন জাগে যে হাফ সার্কেলের ক্ষেত্রে আমরা কি করব, এরকম একটা কনফিউশন তৈরি হয়। তো দেখেন আমরা এখানে সলভটা দেখি। তো এখানে এই পাশটাকে ফ্রন্ট ধরে নিচ্ছে, এটাকে ফ্রন্ট ধরা হয়েছে। এখন আপনি চাইলে এই পাশটাকেও ফ্রন্ট ধরতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার একটা জরুরি কল আসছে, আমি একটু কলটা ধরে নিই। না, জি, দিয়ে দিব, ইংলিশ টেস্ট গুলো রাখবো।
আমি তো শুক্র রবি সোম ছুটি আছি। হ্যাঁ, 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 ল্যাপটপে কাজ করি, তাহলে আমি স্যারকে মেইল করে দিলেই তো হচ্ছে। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। ওইটা এখনো স্টার্ট করি নাই ভাই, ওইটা দেখি শুরু করবো আর কি। কালকের মধ্যে দেখি। না, ওইটা করবো ভাই, ওটা আমার করবো। হ্যাঁ, হ্যাঁ, জি, হ্যাঁ, 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 আছে, সমস্যা নাই ওইটা। আর হচ্ছে আবার ওই যে ইয়ের কাজও দিছে, প্রিয় সার্টের একটা ফাইলও দিছে আবার। আচ্ছা, ঠিক আছে। হুম, হুম। তো ডেডলাইন আমি দিলাম, ডেডলাইন দিয়ে দিচ্ছি, এটা কি বলে? হুম, হুম, সেটাই। জি, হুম, হুম, জি, আচ্ছা, ঠিক আছে ভাই। হুম, জি, সেটাই, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাই, আচ্ছা, আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাইরা, আমরা আবার একটু শুরু করি। তো এখানে দেখেন যে কনফিউশন যেখানে আসে, যে আমাদের এই হাফ সার্কেল যদি থাকে তাহলে আমরা সেন্টার লাইনটা দিব কিনা, এরকম একটা কনফিউশন আমাদের তৈরি হয়। তো হাফ সার্কেলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেন্টার লাইন দিতে হবে। সেন্টার লাইন কিন্তু মিস করা যাবে না। দেখেন, এই ড্রয়িংটা যদি আমরা দেখি, এখান থেকে ফ্রন্ট ধরলে আমরা এই যে প্রথমে এই যে এইটুক অংশকে আমরা ভিজিবল লাইন হিসেবে পাচ্ছি, যেটা এখানে ড্র করা হয়েছে। কিন্তু এই যে এখানে দেখেন ভার্টিক্যাল থেকে হরাইজন্টাল থেকে ভার্টিক্যালে এই যে তল চেঞ্জ হয়েছে, যেটা আমরা এই পাশ থেকে দেখতে পারবো না, যার কারণে এই যে এখানে হিডেন লাইন হলো, যেখানে হিডেন লাইন হয়েছে। আবার দেখেন এই যে এখানে কার্ভেচার হয়ে তল চেঞ্জ হয়, অর্থাৎ এই কার্ভটা কিন্তু এই যে এখানে শেষ হবার পরেও এই যে এই কার্ভটু আমরা যদি ড্র করি, এই যে এটা হচ্ছে কার্ভ, এই কার্ভটু ড্র করার পরে এই যে এখানে কিন্তু আবার এক্সটেন্ড হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু এই যে এখানের জন্য কিন্তু আমাদের এই যে এই হিডেন লাইনটা আসবে, কারণ এই পাশ থেকে আমরা সরাসরি সেটা দেখতে পাচ্ছি না এই যে এখানে। এখন এই বাকি এইটুকের জন্য আমাদের সেন্টার লাইন আসবে কিনা, অবশ্যই এই যে এখানে সেন্টার লাইন দিতে হবে, সেন্টার লাইন না দিলে মার্ক কাটা যাবে। অর্থাৎ আমাদের যদি হাফ সার্কেল থাকে, বা আমাদের কোন একটা সার্কেলে, যেমন কোন একটা ড্রয়িং আমাদের এই যে এরকম এইটুক সার্কেল আসলো, ফুল সার্কেল আসলো না। এরকম ড্রয়িংও আছে যে আমাদের ফুল সার্কেল আসে না, স্লট কাটা যেগুলো থাকে, স্লট কাটা থাকলে, সার্কুলারের ক্ষেত্রে স্লট কাটা আছে, এরকম থাকলে আমরা কি করব? তবুও সেখানে আমাদের হিডেন সেন্টার লাইন দিতে হবে। এট দ্য সেম টাইম টপ থেকে যদি আমরা দেখি, টপ থেকে দেখলে এই যে আমরা এখানের জন্য কিন্তু এই যে এখানে আমরা এই এই বক্সের জন্য আমরা এই যে এখানে একটা বক্স পাবো, এখানে আমরা এই লাইনটা পাবো, আমাদের এই লাইনটার জন্য কিন্তু আমাদের একই রকম সিমিলার লাইন হবে। তো এখন এই যে এখানে এই কার্ভ আঁকার পরে এই যে এখানে দেখেন সেন্টার লাইন কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ টপ ভিউ থেকে দেখলে এটা আমরা হাফ সার্কেল দেখবো এবং এখানে আমাদের সেন্টার লাইন দিতে হবে। এট দ্য সেম টাইম এখান থেকে এই পাশ থেকে যদি আমরা রাইট হ্যান্ড সাইড দেখি, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ভিউ। রাইট হ্যান্ড সাইড ভিউ দেখেন এই যে এখানের জন্য কিন্তু এই যে সেন্টার লাইন দেওয়া হয়েছে।
এবং এই পাশ থেকে দেখলে আমরা দেখেন এই যে এই লাইনের জন্য এবং এই যে এই লাইনের জন্য কিন্তু আমাদের এই যে ভিজিবল লাইন ভিজিবল লাইন। ভাই এখানে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ভাই ওই যে আমরা যে টপ ভিউটা করলাম, তো টপ ভিউ দেখেন এখানে দুইটা বক্স পাইছি আমরা, কিন্তু সেক্ষেত্রে অবজেক্টে তো বক্স দুইটা দুই ডাইমেনশনে দেওয়া আছে, কিন্তু আমরা এখানে টপ ভিউতে একই ডাইমেনশনে পাইছি, এটা কি সমস্যা হবে? আচ্ছা এখানে দেখেন আমাদের হাইট বলছে 24 এবং 18, এবং এই পাশে আমরা উভয় আপনার কোশ্চেন যেটা হচ্ছে যে উভয় বক্সই আমরা সেম ডাইমেনশনে কেন আঁকলাম। জি 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 ভাই। এখানে দেখেন আমাদের ভিজুয়ালাইজ করে বুঝতে হবে যে এই যে এইটা একই লাইনে আছে, বুঝতে পারছেন? এই যে এটা একই লাইনে আছে, আচ্ছা, জি ভাই। যার কারণে এই যে এটার সাথে মিলায়ে এই যে এখানে লাইন হয়েছে, আর এটা তো এই পাশে শেষ, যার কারণে ওই দুইটা লাইন এই যে একসাথে আছে। যদি ডাইমেনশন দেওয়া থাকতো ভিন্ন তাহলে অবশ্যই ভিন্ন আঁকতে হতো, যেহেতু এখানে ডাইমেনশন আপনার দেওয়া নেই বা অর্ধেক ডাইমেনশন দেওয়া আছে, তো সেক্ষেত্রে ভিজুয়ালাইজ করে যেটা বুঝতে পারবো সেটা করলেও হবে। আচ্ছা ঠিক আছে ভাই। এখন আমরা এই যে এই ড্রয়িংটা দেখি, এই ড্রয়িং এ একটা কনফিউশন আছে, এই ড্রয়িং এ ট্রাই টু এক্সপ্লেন করার চেষ্টা করি। এখানে নিচের কথাটা আগে একটু বুঝি, দেখেন এখানে কি লেখা আছে। যখন দুই সার্কেল টাচ করবে, তখন দুইটি সার্কেল, যেমন আপনার আমি একটু আঁকি, যেমন মনে করেন এই যে এটা একটা কোয়াড্রেন্ট, সরি মনে করেন এটা হচ্ছে কোয়াড্রেন্ট, একটা সার্কেলের চার ভাগের এক অংশ। আবার এই যে আরেকটা সার্কেল রাখলাম, এটার 4 ভাগের 1 অংশ, দুইটাকে জাস্ট টাচ করলো, অর্থাৎ এটা হচ্ছে এর রেডিয়াস, এটা হচ্ছে এর হরাইজন্টাল রেডিয়াস, এটা হচ্ছে এটার সেন্টার, এটা হচ্ছে এটার সেন্টার। দুইটা যখন টাচ করেছে, জাস্ট টাচ করে, কোনো সলিড লাইন হয় নাই, শুধু টাচ করেছে, তখন কোনো ভিজিবল লাইন হবে না। অর্থাৎ শুধুমাত্র যদি টাচ করে থাকে তাহলে কোনো ভিজিবল লাইন হবে না, কিন্তু যদি দুই সার্কেল টাচ করে কোনো তলের দুই এজ এ, অর্থাৎ আপনার এই দুইটা হাফ সার্কেল টাচ করার পরে এক্সটেন্ডেড হয়েছে, অর্থাৎ একটা ভার্টিক্যাল প্লেন, এই ভার্টিক্যাল প্লেনের এজে দুইটা হাফ সার্কেল এসে টাচ করলো, অর্থাৎ তারা নিজেরা টাচ করেনি, জাস্ট ভার্টিক্যাল প্লেনে এসে টাচ করেছে, অর্থাৎ তাদের এই হাফ সার্কেল টাচ করে নিচে এক্সটেন্ড হয়ে আবার আরেকটা হাফ সার্কেল, অর্থাৎ এইটুক হচ্ছে পুরো পুরো একটা ভার্টিক্যাল লাইন, তখন একটা ভিজিবল লাইন ড্র করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা কি? ভাইরা এই জিনিসটা বুঝতে পারছেন? আরেকবার একটু ভাই বলতো। এই যে এই ড্রয়িংটার ক্ষেত্রে এই যে এখানে একটা সলিড লাইন আসছে, দেখেন এই যে ভিজিবল লাইন আসছে, আবার এই যে একটা ভিজিবল লাইন আসছে, এটা আসার কারণ আছে, এটাই এতক্ষণ এক্সপ্লেন করলাম আর কি, যে কেন এটা আসলো, বা অন্য ড্রয়িং এর ক্ষেত্রে এরকম থাকলে কেন হবে এটা। দেখেন আবার বলি, এই যে এটা হচ্ছে আপনার, আবার আবার ড্র করি, মনে করেন এই যে এটা হচ্ছে একটা আপনি কোনো একটা ড্রয়িং করতেছেন, সাপোজ আপনি কোনো একটা ফ্রন্ট ভিউ ড্র করতেছেন, তখন আপনি একটা কার্ভেচার এরকম আঁকলেন, একটা এরকম কার্ভ আঁকলেন, অর্থাৎ এটা হচ্ছে বৃত্তের 4 ভাগের 1 অংশ আপনি ড্র করেন। তো ওই ড্রয়িং এর মধ্যে, অর্থাৎ ওই ভিউতেই আপনি আরেকটা সার্কেল ড্র করলেন, যেটা হচ্ছে বৃত্তের 4 ভাগের 1 ভাগ। এই দুইটা জাস্ট টাচ করেছে এই পয়েন্টে, এই যে এই পয়েন্টটাতে টাচ করেছে, আর কিছুই না, জাস্ট টাচ করছে তার। এই টাচের কারণে অন্য ভিউতে, অর্থাৎ যে ভিউ ড্র করতেছেন সেই ভিউতে না, অন্য একটা ভিউতে এই টাচের কারণে কোনো ভিজিবল লাইন হবে না। কিন্তু এইটা যদি এমন হইতো যে এই একটা 1/4 সার্কেল, আবার আরেকটা 1/4 সার্কেল, তারা নিজেরা টাচ করেনি, কিন্তু একটা ভার্টিক্যাল লাইনে মাধ্যমে তারা যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে একটা পয়েন্ট, এখানে আরেকটা পয়েন্ট, বুঝছেন বিষয়টা? অর্থাৎ তারা আগে এখানে একটা সিঙ্গেল পয়েন্টে টাচ করেছে, কিন্তু এখানে তারা আরেকটা ভার্টিক্যাল লাইনের এক পাশে এটা টাচ করেছে আর আরেক পাশে এটা টাচ করেছে, অর্থাৎ এইটুক সলিড লাইন হইল, অর্থাৎ এইটুক একটা এক্সট্রা লাইন। যেমন এই যে এই ড্রয়িং এ এই কার্ভটা এই পর্যন্ত শেষ,
আবার এই কার্ভটা এই পর্যন্ত শেষ, এইটুক এক্সট্রা ভার্টিক্যাল লাইন, তখন যেটা হবে অন্য ড্রয়িং এ তাদের জন্য ভিজিবল লাইন আসবে। ভাইরা বুঝতে পারছেন এখন? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন ড্রয়িংটা এক্সপ্লেন করি, তাইলে আরো ক্লিয়ার হবে। এই যে আমরা এই ড্রয়িংটার ফ্রন্ট ভিউ এটা ধরে নিলাম। ফ্রন্ট ভিউ যখন এটা ধরলাম, তখন এই যে দেখেন, এই যে আমরা এই যে এরকম পাচ্ছি, এই যে এখানে আমরা এই যে এরকমের জন্য এই যে এটা পাইলাম, এরকম ভাবে শেপ পেলাম। তারপরে এই যে এখানে 1/4 সার্কেল এই পর্যন্ত টাচ করেছে। দেখেন এই যে এই 1/4 সার্কেলটা এই যে এই পর্যন্ত আসছে, এখানে এই যে এই পয়েন্টে আসছে, যেটা এই যে এখানে বলছিলাম। দেখেন এই যে এখানে সেখানে টাচ করেছে। আবার এই যে এখানে একটা সার্কেল, দুইটা রেডিয়াস সেম না, দুইটা রেডিয়াস ভিন্ন, অর্থাৎ এই যে এটার যে রেডিয়াস আর এই যে সার্কেলের অংশ, এটা রেডিয়াসটা ছোট, এটা রেডিয়াসটা বড়। এই রেডিয়াসটা এখানে এসেই শেষ, এই যে এখানে এসেই শেষ, মনে করে এই যে এখানে এসেই শেষ এই সার্কেলটা। তো এই পয়েন্টটা আর এই পয়েন্টে দুইটা সার্কেল টাচ করেছে। তারপরে এই যে এইটুক পুরা ভার্টিক্যাল লাইন, মানে এইটুক হচ্ছে পুরা ভার্টিক্যাল, এইটুক হচ্ছে একটা ভার্টিক্যাল প্লেন, তল। বুঝতেছেন ভাইরা? জি ভাইয়া। তো এখন যেটা হয়েছে যে এটার কারণে এই যে উপর থেকে যখন আমরা টপ ভিউ আঁকবো না, তখন এই যে এখানে একটা ভিজিবল লাইন হয়েছে। দেখেন এই যে একটা ভিজিবল, এই যে একটা ভিজিবল লাইন, অর্থাৎ দুইটা সার্কেল কিন্তু শুধু টাচ করে নাই, তাদের মাঝখানে একটা ভার্টিক্যাল লাইন আছে। এই ভার্টিক্যাল লাইন থাকলে এই যে এটাই বলছি এখানে, এই যে দেখেন, কিন্তু যদি দুই সার্কেল টাচ করে কোন তলের দুই এজ এ, অর্থাৎ এই যে এই তল, এই তলের এই যে এই এজ আর এই এজ, এইখানে গিয়ে তারা টাচ করেছে, তখন তল চেঞ্জ হয়ে গেছে। এই যে একটা তল চেঞ্জ হয়ে গেছে, এর আর এর মিলনের একটা তল, আর এর মিলিত হবার একটা তল, এই তল চেঞ্জ হয়ে গেছে। তল চেঞ্জ হলেই ভিজিবল লাইন হয়, এটা হচ্ছে একদম প্রথম কথা। তো এই যে এই ভিজিবল লাইন, তখন এইখানে এই যে একটা ভিজিবল লাইন। সিমিলারলি আপনি যদি দেখেন, এই যে এখানে যখন আমরা উপর থেকে যখন টপ ভিউ আঁকবো, তখন এই যে এটার জন্য, এখানের জন্য আমরা এই যে এই লাইনটা পাইলাম, এই লাইনটা পাবো। এখন দেখেন এই যে এই একটা কার্ভ আর এই যে এই কার্ভ, এই দুইটা কার্ভ মিলিত হয়েছে, কিন্তু এর মতোই এখানে আরেকটা এই যে ভার্টিক্যাল লাইন আছে এইটুকু। এই ভার্টিক্যাল লাইনের জন্য এইখানে গিয়ে একটা ভিজিবল লাইন হয়েছে। অর্থাৎ এই পাশ থেকে দেখলে এই যে এখানে আমরা একটা এখানে তল চেঞ্জের জন্য একটা ভিজিবল লাইন পাবো। আবার এখান থেকে দেখলে এই যে এখানে তল চেঞ্জের জন্য এই যে উপর থেকে যখন দেখতেছি, তখন এই যে এই ভিজিবল লাইনটা। অর্থাৎ এটার জাস্ট এই যে এটা সোজা, সরি, এটা হচ্ছে জাস্ট আপনার হচ্ছে এই যে এটা সোজা, আর এই যে এটা হচ্ছে আপনার জাস্ট এই যে এটা স্কেলিং, স্কেলিং এ এই দুইটা সোজাসুজি। ভাইরা ক্লিয়ার হয়েছে এই ড্রয়িংটা? ভাইরা এই ড্রয়িংটা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তাহলে এখানে এটা হচ্ছে টপ ভিউ, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউ। আর এই পাশ থেকে যদি আমরা দেখি, তাহলে এই যে এখানের জন্য আমরা একটা সার্কেল পেলাম, এই যে হিডেন, এই যে এটার জন্য। আবার এই যে এটার জন্য এখানে হিডেন সার্কেল। ভাইয়া, বলেন। হ্যাঁ, ওই যে রাইট হ্যান্ড সাইড ভিউর যে নিচের যে যে হরিজন্টাল লাইনটা, এখানে ভাই কর্নারে কি এটা কি ডটেড লাইন দিয়েছেন, হিডেন লাইন দিয়েছেন ভাইয়া? এই যে ভাই রাইট হ্যান্ড সাইড ভিউর রাইট হ্যান্ড সাইড ভার্টিক্যাল আর ভিউ, হরিজন্টাল লাইনের কর্নারে, এটা না, এটার বাম পাশেরটা। এটা তো রাইট হ্যান্ড সাইড ভিউ, তো এটা এটা হচ্ছে ফ্রন্ট। হ্যাঁ হ্যাঁ, এই রাইট হ্যান্ড সাইড ভিউর যে মানে ভার্টিক্যাল লাইনটা আছে, ভার্টিক্যাল যে ইয়াটা আছে, পোর্শনটা আছে, আর হরিজন্টাল পোর্শনটা আছে, সেইটার মানে জাংশনটা মানে কর্নার পয়েন্টটা রেখে কি ভাই এটা হিডেন লাইন দিয়েছেন নাকি ভাইয়া সলিড লাইন এখানে দিয়েছেন এখানে এখানে বুঝতেছেন? এখানে এই জায়গাটাতে, এই জায়গাটাতে না ভাই না, রাইট হ্যান্ড সাইড ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ বলছি। এই যে রাইট হ্যান্ড সাইড ভিউ, এটা হ্যাঁ বলেন, এখন বলেন। এইটার এই হ্যাঁ, এইটার ভার্টিক্যাল আর হরিজন্টাল যে এই যে এটা কি ভাই, এটা কি কোনো লাইন নাকি? হ্যাঁ, এটা হিডেন লাইন, এখানে একটা হিডেন লাইন আসবে এই যে এটার কারণে।
আচ্ছা আচ্ছা। এই যে একটা হিডেন লাইন আসবে, এই যে এখানে গিয়ে, বুঝছেন, এখানে গিয়ে একটা হিডেন হয়ে যাবে। এই জন্য এই ড্রয়িংটা একটু ভেজাল, এই জন্য এই ড্রয়িংটা আমি সিলেক্ট করছি। এখানে এই যে এখানে একটা হিডেন লাইন হবে। আচ্ছা, বুঝছি ভাই। এই বিষয়গুলো পরীক্ষার হলে একটু খেয়াল রাখতে হবে, বুঝছেন, যে আপনার হয়তো এখান থেকে 1-2 মার্ক কাটা যেতে পারে এই হিডেন লাইনের কারণে। এই জন্য পরীক্ষার সময় আমরা বুঝি না মার্ক কেন কম আসতেছে, এই যে এগুলা কারণে অনেক সময় মার্ক কমে আসে আর কি। যে আপনার অনেক জায়গায় এইখানে এই যে এইখানে যদি এই যে আমি এতক্ষণ যে এক্সপ্লেন করলাম যে কেন আমাদের এই ড্রয়িংটা, এই যে এখানে দুইটা সার্কেল টাচ করার পরেও তাদের মধ্যে একটা তল আছে, যার কারণে এই ভিজিবল লাইন হলো, এই ভিজিবল লাইনটা না দিলে কিন্তু আপনার মার্ক কাটা যাবে। হয়তো এখানে টোটাল 2 মার্ক কেটে দিবে, আপনি 10-এ 8 দিল, এরকম হতে পারে। যেমন আপনি টোটাল মনে করেন এখানে আমাদের ফ্রন্ট ভিউ আর রাইট হ্যান্ড সাইড ভিউ ড্র করতে দিল, তো আপনি এখানে এই সলিড লাইনটা দিলেন না আর এখানে এই হিডেন লাইনটা দিলেন না, আপনার টোটালি 10-এ 8 দিলেন, এরকম। যাই হোক, এখন আমরা একটা ফার্স্ট অ্যাঙ্গেল না না, এটা প্রজেকশন। শেয়ার স্ক্রিন দেখা যাচ্ছে, আপনারা যাদের সমস্যা তারা একটু ওই আরেকবার ঢুকেন ভাই। ওকে, এখন আমরা ফার্স্ট অ্যাঙ্গেল ভিউতে একটা ড্রয়িং শিখি। ফার্স্ট অ্যাঙ্গেল ভিউতে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট বলা হয়েছে। এটা যদি ফ্রন্ট হয় তাহলে আমাদের ফ্রন্ট ভিউটা কেমন হবে? এই যে এখানের জন্য আমাদের, এই যে এখানের জন্য আমরা এই যে এরকম পাবো। তো আমরা এইভাবে ড্র করি, তো আমরা কিন্তু অলরেডি আগেই জানি যে ফার্স্ট অ্যাঙ্গেল ভিউতে ফ্রন্ট ভিউ উপরে রাখতে হয়। তো আমরা কি করবো, উপরে ফ্রন্ট ভিউ আঁকবো। আচ্ছা, তারপরে যে এই সলিড লাইন, এই লাইন পাবো, তারপরে হচ্ছে আমরা এই লাইন পাবো। আচ্ছা, এখন আমরা জানি যে আমাদের ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে এটা হচ্ছে কি ফ্রন্টের নিচে আমাদের কি করতে হয়, টপ আঁকতে হয়। তার মানে আমরা এখন এখান থেকে কি ঘুরে উপরে যাব, উপরে গেলে আমরা এখানে নিচে কি করব, টপ ভিউটা নিচে ড্র করতে হবে। অর্থাৎ এই যে এই স্কেলিংটা আমরা মেনটেন করব। তারপরে এই যে এটার জন্য, এই যে এই লাইনটার জন্য আমরা এই যে আরেকটা, এই যে এটার সাথে মিলিয়ে আরেকটা লাইন পেলাম। এরপরে আমরা আমাদের যেহেতু এই পাশটা ফ্রন্ট, তার মানে আমাদের কি হবে, লেফট হ্যান্ড সাইড, পাশটা লেফট হ্যান্ড সাইড ড্র করতে হবে। এবং আগে বলা হয়েছে যে ফার্স্ট অ্যাঙ্গেলের জন্য লেফট হ্যান্ড সাইড হবে প্রকৃতপক্ষে থার্ড অ্যাঙ্গেলের ডানে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের কি করতে হবে, এখানে আমাদের এই যে এইখানে গিয়ে আমাদের রাখতে হবে হচ্ছে আপনার এই যে এই পজিশনে গিয়ে রাখতে হবে আমাদের লেফট হ্যান্ড সাইড ভিউ। অর্থাৎ ফার্স্ট অ্যাঙ্গেলের জন্য লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের হাতের ডানে, লেফটটা উল্টা। এখানে গিয়ে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড ভিউটা ড্র। এখান থেকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড ভিউ ড্র করি, তাহলে এটা পেলাম। কারণ হচ্ছে যে এই যে এই শেপের জন্য এটা পেলাম, এই দাগ চেঞ্জ হবে, এই দাগ চেঞ্জ হলো, তারপরে এই যে এখানে দাগ, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড ভিউ। এখন যদি কেউ এই পজিশন এভাবে না, কেউ উল্টাপাল্টা ভাবে আঁকে, তাহলে মার্ক কাটা যেতে পারে। তো এখানে এই যে এভাবে লেফট হ্যান্ড সাইড এবং আমাদের এভাবে ড্র করতে হবে। আচ্ছা, আর কয়েকটা ড্রয়িং আমরা দেখি আজকে। আজকে কি ভাই শেষ করে দিব না আরো একটু আগাবো? ভাইরা আজকে কি আর একটু আগাবো না আজকে শেষ করে দিতে চাচ্ছেন? না ভাই, আজকে আজকে একেবারে কমপ্লিট করে দেন ভাই। কমপ্লিট করে দিব। ভাই নাহলে অনেক ক্লাস হয়ে যাবে। ভাই আইসোমেট্রিক ভিউ কোন সময় আসবেন?
ভাইরা দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে কিন্তু সাউন্ড শোনা যাচ্ছে না। এখন শুনতেছেন? জি ভাই শুনতেছি। ওকে, আচ্ছা। তো আমরা এই ড্রয়িংটার ক্ষেত্রে একটু দেখি যে এখানে আপনার এটাকে যদি আমরা ফ্রন্ট ভিউ ধরি, তাহলে এই ড্রয়িং এর ক্ষেত্রে এখানে দেখেন এখানে আপনার কথা শোনা যায় না? ভাই ভাইয়া কথা আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি স্ক্রিন জি দেখতে ভাই, পাচ্ছি কিন্তু স্ক্রিন কথা দেখা শুনতে যাচ্ছে। পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আমি কথা বলি নাই, এখন বলতেছি, তখন কথা বলিনি। ওকে, দেখেন এই ড্রয়িংটার ক্ষেত্রে এই যে এই শেপটা নিয়ে একটা কনফিউশন তৈরি হতে পারে। এই পাশটা নিয়ে দেখেন, এই ক্ষেত্রে এই যে এখানে ভেতরে চলে আসছে, তো আমরা এখানে কতটুকু ভেতরে আঁকবো সেটা নিয়ে একটা কনফিউশন। তো বাকি ড্রয়িংটা মোটামুটি আমরা সবাই পারবো আশা করি। কথা কি শোনা যাচ্ছে ভাই? জি ভাই শোনা যাচ্ছে এখন। আচ্ছা, দেখেন এই ড্রয়িংটার ক্ষেত্রে যদি এই পাশটা ফ্রন্ট ভিউ হয়, তাহলে আমরা এখানে সুন্দরভাবে এই যে এই শেপটা পাচ্ছি, এই যে এখানে সলিড লাইন, এই যে এই সার্কেলের জন্য হিডেন লাইন, সেন্টার লাইন, তারপরে ওই যে এই পাশের জন্য আমাদের হচ্ছে সলিড লাইন, এবং এই সার্কেলের জন্য এখানে হিডেন লাইন হবে। তো এই পাশ থেকে যদি আমরা দেখি তাহলে আমরা এ পাশে কি পাবো? রাইট হ্যান্ড সাইড ভিউ, এ পাশে হচ্ছে ফ্রন্ট ভিউ। তো এখানে আমাদের এই যে এখানে এই সার্কেলের জন্য হচ্ছে এই যে এখানে হচ্ছে হিডেন লাইন, তারপরে এই যে এই সার্কেলের জন্য এই যে এই হিডেন লাইন হলো, তারপরে এই যে এই সেন্টার লাইন হয়েছে। এখন এই বৃত্ত আর এই বৃত্তর জন্য একটাই মাত্র একসাথে সেন্টার লাইন দেওয়া যাবে। আচ্ছা, এরপরে দেখেন এখানে এই যে এই বৃত্তের জন্য কিন্তু এই পাশে এই যে হিডেন লাইন হয়েছে। এখন এই বৃত্তটা কিন্তু একদম ভেতর পর্যন্ত, যার কারণে এই যে এখানে কিন্তু আমাদের হিডেন লাইন। এখন আমাদের কথা হচ্ছে যে এখানে এই দাগটা, এখন যদি এই দাগটারও পরে কিন্তু আমাদের এই যে এই ভেতরে কি পর্যন্ত কিন্তু এই দাগটা গিয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেউ যদি এই দাগটাকে এখানে শেষ করে দেয় আর কি, মানে এই পর্যন্ত দেয় আর না দেয়, তাহলে কিন্তু মার্ক কাটা যাবে, কারণ এই যে এখানে এই দাগটা কিন্তু ভেতরে গিয়েছে। এখন কতটুকু ভেতরে গিয়েছে সেটা আমরা বুঝবো কিভাবে? এটা একটু দেখি। দেখেন, আমরা এটা বোঝার জন্য এই যে দেখেন এখানে এই সার্কেলের এই লাইনটি, এটা তো সেন্টার, এই সার্কেলের এটা সেন্টার, এটাকে আমরা এই যে এই লাইন বরাবর পেছন দিকে গেলাম, গিয়ে আমরা এটাকে এই যে ভার্টিক্যালি এটাকে আমরা এই যে এরকম ভার্টিক্যালি ড্র করব। ভার্টিক্যালি আমরা ড্র করার পরে দেখতে পাচ্ছি যে আবার আবার দেখেন এই যে এখান থেকে যদি আমরা আবার এই যে এই লাইনের সাথে প্যারালালি লাইন ড্র করি, প্যারালালি লাইন ড্র করলাম, ড্র করার পরে আমরা এই যে নিচের দিকে আবার ভার্টিক্যাল লাইন ড্র করি, তাইলে আমরা দেখতেছি কি? তাইলে আমরা দেখতেছি যে এই লাইনটা এই দুই লাইনের মাঝখানে কোথাও আছে, কত জায়গা পর্যন্ত গিয়েছে। তার মানে এই যে এই লাইনটা, এই যে এই লাইনটা যেটা, সেটা এই লাইনকে নির্দেশ করছে, এবং এই লাইন যেটা, এবং এখানে দেখেন এই যে এই লাইন যেটা, সেটা কিন্তু আমাদের এই যে এই লাইন, আর এই লাইন যেটা বৃত্তের জন্য সেটা কিন্তু এই যে এখানে হিডেন লাইন। তো এটা যদি তো মাঝখানে আসে, তার মানে সেন্টার লাইন এবং হিডেন লাইনের ভেতরে মাঝখানে একটা জায়গা পর্যন্ত এই দাগটা যাবে। বুঝতে পারছেন সবাই? জি ভাই বুঝছি।
বাকিদের কি অবস্থা? অন্যরা একটু রেসপন্স করেন। এই জায়গাটা কি বুঝতে পারছেন? এটা এই লাইনটা কেন ভেতর পর্যন্ত গেল? হ্যাঁ, বুঝতে জি পারছি, ভাইয়া বুঝতে বুঝতে পারছি। পারছি। ভাই এটা বুঝতে পারছি, কিন্তু ওই যে আপনার লেফট সাইড ভিউটা একটু বুঝতে পারিনি। আচ্ছা, লেফট সাইড ভিউটা আবার দেখি। লেফট না, রাইট হ্যান্ড সাইড। সরি, রাইট রাইট সাইড, রাইট হ্যান্ড সাইড, সরি। আচ্ছা, থ্যাংক ইউ। আবার যাই। আচ্ছা, রাইট হ্যান্ড সাইড ভিউ কি পুরোটা এক্সপ্লেন করবো আবার ভাই? না ভাই, ওই যে নিচের জাস্ট জাস্ট আয়তকার সেকশন যেটা হয়েছে, এটা তো পুরোটা হওয়ার কথা না। মানে যতটুকু ওই যে আপনার বৃত্তের বৃত্তের জন্য আমি লাইন দিচ্ছি, হিডেন লাইন, এইটুকু হওয়ার কথা না? আমি কি পুরোটা দেখতে পাবো নিচের পোর্শন? যখন আমি এই পাশ থেকে দেখবো, আমি আবার ভেঙে ভেঙে যাই। এই বৃত্তের জন্য তো এইটুক বুঝতে পারছে, এইটুক কেন হলো, তাই না? এটা এইটুক বুঝতে হয়েছে। পারছি ভাই, হ্যাঁ, কিন্তু এখন আমার দেখেন, কথা, জি। এইটুক এখানে এইটা হলো আমাদের এই যে এই বৃত্তের জন্য, এখানের জন্য। আর এই যে এটা হলো আমাদের এই যে এই বৃত্তের জন্য। এখন আপনি যখন এই সামনে থেকে দেখবেন, তখন আপনি এই যে এইখানের দাগটা পর্যন্ত আপনি দেখতে পারবেন। এই জন্য এই যে এই দাগটা এটার সাথে মিলে গেছে। অর্থাৎ আপনি কিন্তু এই যে এই দাগ পর্যন্ত দেখতে পারবেন। এই জন্য এই যে এই লাইন। আবার এই পাশ থেকেও ঠিক একই রকম ভাবে এই যে এটা যেটা আমরা দেখতেছি না ভেতরে, ওই পাশে আর কি। এই জন্য এই যে এই লাইনটা দেখ। আর পাশাপাশি তো এটা পুরাটা কি, আপনি এই পুরাটা কি মনে হবে আপনার একটা আয়তাকার আর কি। যার কারণে এই যে এই আয়তাকার অংশ। বুঝতে পারছেন এখন? তার মানে এটা মানে এটা ভিজুয়ালাইজ, মানে ইয়ে করে নিতে হবে, আইডিয়া করে নিতে হবে আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, একটু ভিজুয়ালাইজ করে নিতে হবে আর কি। মানে আপনার আপনার কি মনে হচ্ছে যে এখানে কোনো মানে একটু ছোট হবে? মানে আপনার ফিলিংসটা আপনি বলেন, মানে আপনার কাছে কি ফিল হচ্ছে সেটা কি ক্লিয়ার জি করেন ভাই, আগে। আমার কাছে ওটা মনে হচ্ছিল নিচের একটা ছোট হবে, হ্যাঁ মানে হ্যাঁ, এই এখন লাইনটা। এখন দেখেন, আপনার কাছে মনে হচ্ছে যে কারণ এই পাশটা তো শুরু হয়ে গেছে, তার কারণে মনে হতে পারে যে এখানেও তো তাহলে শুরু হয়ে যাওয়ার কথা। অর্থাৎ এই ড্রয়িংটা এরকম হবে। আপনার কাছে মনে হচ্ছিল যে এই ড্রয়িংটা এই যে এরকম টাইপের কিছু একটা হবে। তাই কি? জি ভাই, জি জি। কিন্তু দেখেন যখন আইসাইট হবে, তখন কিন্তু টোটালি এই যে এই টোটালি এটা এই পর্যন্ত। অর্থাৎ এখানে গিয়ে কিন্তু, অর্থাৎ এই বৃত্তের এই পাশ আর এখান থেকে একটা সলিড, এই যে এটুকু কিন্তু আয়তাকার একটা অংশ। এটা কিন্তু আয়তাকার একটা প্লেট। এই দুইটা প্লেট মানে এই এই কার্ভেচার, যে এই কার্ভেচারটা এইখানে এই আয়তাকার প্লেটের সাথে মিলিত হয়েছে। একটু আগেই বললাম যে এখানের এই কার্ভ আর একটু আগে যে ড্রয়িংটা, মানে এই যে উপরের ড্রয়িং যেটা আমরা আলোচনা করলাম, এই যে এই ড্রয়িং এর ক্ষেত্রে যে আলোচনা করলাম কেন এখানে সলিড লাইন হলো, এই ঠিক একই রকম ভাবে এখানেও কিন্তু সলিড লাইন, একই কারণে। কারণ এই যে এইটা একটা বৃত্ত, মানে এটা হচ্ছে হাফ সার্কেল। আর এই যে এই হাফ সার্কেল, এই দুই হাফ সার্কেল নিজেরা সরাসরি টাচ করে নাই, বরং আরেকটা তল হয়ে টাচ করেছে। এখন আপনি এখন আপনি এটা না, বরং আপনার চোখ, আপনার চোখ তো এই পাশটাও দেখতে পারতেছে। এই পাশ থেকে গেলে আপনার চোখ কিন্তু এখানে দেখতে পাচ্ছে, অর্থাৎ এই এই অংশটুক, এই পোর্শনটুক দেখতে পাচ্ছে। এই এই দাগের পরে গিয়া দেখতে পাচ্ছে। এইখানের পরে আপনার চোখ আর পেছনের অংশ দেখতে পাচ্ছে না, যার কারণে এই যে এই দাগ এখানে নাই, এই পর্যন্ত আপনার দাগ যাবে। বুঝতে পারছেন এখন? জি ভাই, বুঝতে পারছি। অর্থাৎ আপনার চোখ এই দাগ পর্যন্ত দেখতে পাচ্ছে। আচ্ছা, আর টপ ভিউ তো মোটামুটি আমরা পারবোই, যে এটার জন্য একটা সার্কেল হবে, আর ভেতরে এটার জন্য আরেকটা সার্কেল। এরপরে এই যে এইটুকু অংশের জন্য এই যে এরকম ভাবে, অর্থাৎ এই যে এই দাগের সাথে মিলে এই যে এখান থেকে দাগ শুরু। এই, আর এই বৃত্তের জন্য এই বৃত্ত, এবং অবশ্যই সেন্টার লাইন গুলো দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটু এখন রাউন্ড আর ফিলেট একটু চিনি। দেখেন, এই ড্রয়িংটা আমরা একটু দেখি। তো এখানে বলা আছে এই ড্রয়িংটার ক্ষেত্রে, এটা হচ্ছে এই যে এখানে এগুলো হচ্ছে আমাদের ফিলেট। অর্থাৎ শার্প এজ না হয়ে, যখন শার্প এজে স্ট্রেস কনসেন্ট্রেশন হতে পারে, স্ট্রেস কনসেন্ট্রেশনকে আমাদের নালিফাই করার জন্য আমাদের সরাসরি এরকম ভাবে না দিয়ে
এই পাশটাকে একটু সার্কুলার করে দেওয়া হয় যাতে স্ট্রেস কনসেন্ট্রেশন এখানে না হয়। এটা হচ্ছে আমাদের রাউন্ড। আর যখন বাইরে দিয়ে থাকে, অর্থাৎ এই যে এগুলো হচ্ছে আমাদের ফিলে, সরি এটা হচ্ছে আমাদের ফিলেট, ভুল বলছি, সরি, এটা হচ্ছে আমাদের রাউন্ড, এটা হচ্ছে রাউন্ড। ঠিক তেমনি যে এগুলো হচ্ছে রাউন্ড, আর ভেতরের স্থলে যেটা থাকবে অর্থাৎ এই যে এগুলো হচ্ছে ফিলেট, অর্থাৎ এটা হচ্ছে রাউন্ড আর হচ্ছে আমাদের এই যে এগুলো হচ্ছে ফিলেট। এই রাউন্ড আর ফিলেট এর ক্ষেত্রে জন্য কিন্তু এই যে এই ড্রয়িং গুলো কিন্তু এই পাশগুলো কিন্তু কি হয়েছে যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি আমরা এই ড্রয়িং গুলো দেখি, এই পাশ থেকে যদি আমরা দেখি তাহলে খুব সিম্পলি বুঝতে পারছি যে এখানে আমাদের এই যে এখানে আমাদের এই ড্রয়িংটা আসলো, এই যে এই সার্কেলের এই যে এই সার্কেলের জন্য আমাদের এখানে হিডেন লাইন আসবে, এবং আমাদের এই 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 জায়গাটাকে অর্থাৎ এই যে এইটুককে বলা হয় হচ্ছে রিব, এইটুককে বলা হচ্ছে রিব। তো এটা যেহেতু সেকশনাল ভিউ না, তাই আমরা রিব নিয়ে আলোচনা এখন খুব একটা করব না। তো আমাদের এখানে এই পাশের জন্য একটা কি হবে, সলিড লাইন হবে, এই যে সলিড লাইন, সরি ভিজিবল লাইন হলো, এবং এই যে এই দুই বৃত্তের জন্য আমাদের এখানে সরাসরি হিডেন লাইন আসলো। এখন এখানে যদি আমরা দেখি, এই যে দেখেন এই যে এখানে এই ড্রয়িং এ এই যে এইখানে এখানে কিন্তু এই যে রাউন্ড করে দেওয়া আছে, যে এখানে রাউন্ডটা কেন আসছে, এই রাউন্ডটা আসছে এই যে এইগুলার জন্য, অর্থাৎ এই যে এইগুলার জন্য। অর্থাৎ এখানে কেউ যদি রাউন্ড করে না দিয়ে সোজা দেয়, যে এরকম দেয়, কেউ যদি মনে করেন যে এরকম দাগ টেনে দেয়, তা মার্ক কাটা যাবে, বরং তাকে এই যে এরকম দিতে হবে, মানে বোঝা যাওয়ার মতো করে দিতে হবে তাকে। ঠিক সিমিলারলি এই যে এইখানে গিয়ে এই যে এখানে গিয়ে এটা ফিলেট হয়েছে, ফিলেট, অর্থাৎ এই যে এইখানে গিয়ে আমাদের যে ফিলেটের চিহ্ন দিতে হয়েছে ফিলেটের মতো। ঠিক একই রকম ভাবে যে এখানেও ফিলেট। ভাই আপনার কথাটা খুব আস্তে শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? জি ভাই ঠিক আছে এখন। এতক্ষণ শুনেননি, আবার এক্সপ্লেন করব? একটু অল্প অল্প শোনা গেছে ভাই কথাগুলো, একটু যদি আরেকবার বলতেন। লাস্ট 1 মিনিট আর কি এরকম হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই ড্রয়িং এর মধ্যে আপনার রাউন্ড এবং ফিলেট রয়েছে, অর্থাৎ এই যে দেখেন, আবার আমি আবার একটু আস্তে দেখাই। শোনা যাচ্ছে ভাইয়া, ক্লিয়ার হচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো। ভাই একটু আরেকবার প্রথম থেকে একটু বলেন, ওই যে ফিলিয়েটার কি জানি আছে ওইটা একটু, কথা শোনাটা ভালো করে বোঝা যায় না। ওকে, আমি আবার প্রথম থেকে বলতেছি। ভাই আপনার কথাটা এখনো ক্লিয়ার না ভালো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আবার প্রথম থেকে এক্সপ্লেন করছি। আচ্ছা, এই ড্রয়িং এর যে মধ্যে আমরা দেখছি যে আপনার এই যে রাউন্ড এবং ফিলেট আছে, এই যে দেখেন এগুলো হচ্ছে ফিলেট, আবার এই পাশটা হচ্ছে আপনার এগুলো হচ্ছে রাউন্ড, অর্থাৎ একটি দুইটি সারফেস যদি আপনার মিলিত হওয়ার সময় যদি তাদের টাচিং এজটা অর্থাৎ শোনা যাচ্ছে না ভাইয়া। কথা শোনা যাচ্ছে না ভাইয়া, ক্লিয়ার না, ভয়েসটা ক্লিয়ার না। ভাই মাইক্রোফোনটা একটু কাছে রাখেন তাহলে হয়তো শোনা যাবে। একটা মানুষটা আর কত বলাবেন? এখন শোনা যাচ্ছে? জি ভাই এখন শোনা যাচ্ছে। জি ভাই শুনতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই ড্রয়িং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রাউন্ড এবং ফিলেট রয়েছে, হ্যাঁ, যখন দুটি সারফেস, এখানে দেখেন দুইটি সারফেস। ভাই আপনি যখন কথাটা বলতেছেন একটু স্টার্টিং ভাই এ আমার তখনই কি অবস্থা, কথা শোনা সাউন্ডটা যায় না? মিউট হয়ে যাচ্ছে।
অন্যরা আচ্ছা, শুনতে তাহলে পাচ্ছেন? তাহলে আমার মনে হয় আবার কেটে দিয়ে বের ঢুকলে মনে হয় ভালো হবে। জি ভাই, আরেকবার কেটে দিয়ে ঢুকলে ভালো, আপনার নেটে প্রবলেম। ভাই আপনি কাউকে হোস্ট বানায়া আপনি লিভ নিয়ে পরে আবার জয়েন করেন তাহলে ভালো হয়। এখানে কে কে আছে? আচ্ছা, কেউ একজন হোস্ট হয়ে যান, আমি তাহলে বের হয়ে আবার ঢুকি আর কি, নাকি আবার লিংক দিব? না ভাই আপনি কাউকে হোস্ট বানাই দেন তাহলে তো হয়। ভাই আপনি কাউকে বানাই দেন, না হলে এমনি হবে না। নাহলে পরে আবার নতুন করে জয়েন করতে করতে সময় যাবে অনেক। যে কারোর আপনার প্রোফাইলে যায় উপরে জাস্ট আর থ্রি থ্রি ডট যে বাটনটা আছে না ভাই, ওইখানে ক্লিক করলে দেখবেন লেখা আছে মেক হোস্ট, হয়ে যাবে। মেক হোস্ট, আচ্ছা। তাহলে কে কে কথা বলতেছেন একজন বলেন, না আমি তাকে হোস্ট করে দিই? জি ভাই আমি কথা বলতেছি। ওকে, 10। আচ্ছা, আমি লিভ নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা